সো আমরা সেগমেন্টের যে পড়াশোনাগুলো যেগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত সেগুলো পড়তে যাওয়ার আগে আমাদেরকে একটা কনসেপ্ট ক্লিয়ার হতে হবে আমরা কেন ওই সেগমেন্টটি পড়তে যাচ্ছি। কম্পেনসেটর মিন্স কন্ট্রোলার, অর্থাৎ এখানে কন্ট্রোলারটা আমরা কেন পড়তে যাচ্ছি, এটার ভূমিকা কোথায়, কেন আমরা সেটি পড়বো, যেটি আমরা ক্লিয়ার হতে পারলে তখন আমরা কন্ট্রোলার সম্পর্কে জানলে সেটা আমাদের কাছে অনেকটা মানে ফিজিবল বা রিয়েলাইজেবল একটা বিষয় হবে, মানে মোর আন্ডারস্ট্যান্ডেবল হবে। আদারওয়াইজ আমি শুধু কন্ট্রোলার সম্পর্কিত টপিকস গুলো যে কন্ট্রোলার এটা এরকম, এটার স্ট্রাকচার এরকম, এটা এখানে বসে, এটা ট্রান্সফার ফাংশন এই, এটার কাজ এই, ক্যারেক্টারিস্টিক্স এগুলো যে কেউ যে কোনো সময় শিখে ফেলতে পারে, নো প্রবলেম। বাট কেন দরকার, কেন ইউজ করছে সেই কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। সো সেটি ক্লিয়ার হওয়ার জন্য আমরা এই বিষয়টি এখানে অবতারণা করছি। সো আমরা সর্বপ্রথম যে বিষয়টি বলবো সেটি হচ্ছে কি, একটা বিষয় সবাই খেয়াল করো। প্রথমত কোন একটা সিস্টেমের ওপেন লুপ পোলস, খেয়াল করো ওপেন লুপ পোলস এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, এর সাথে গেইনের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে কিনা দেখো আমার কথা, এগ্রি কিনা? রুট লুকাস থেকে আমরা সেটা জানি। জি স্যার, জানি স্যার। আমরা দেখেছি কে এর মান কি চেঞ্জ করি বা না করি তার সাথে ওপেন লুপ পোলস এর কোনো সম্পর্ক নেই। ওকে, জি সম্পর্কটা কার? ক্লোজ লুপ। তো ক্লোজ লুপ পোলস এটি হচ্ছে যে একটা সিস্টেমের সাথে এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট। কথা ক্লিয়ার? অর্থাৎ একটা সিস্টেম, মনে করো একটা মোটর। সো মোটর যে সিস্টেমটি, আমি তো মোটরকে চেঞ্জ করছি না, তার সাথে কিছু এক্সট্রা সার্কিট অ্যাড করে দিয়ে ওর পারফরম্যান্সটাকে কি করছি, চেঞ্জ করছি, রাইট? যেমন ফিডব্যাক, তারপরে সাথে কন্ট্রোলার অ্যাড করলাম বা যেটি ইত্যাদি, এগুলো করে আমরা এর পারফরম্যান্সটাকে চেঞ্জ করছি, মোটরকে তো চেঞ্জ করছি না, রাইট? সো দ্যাট আমরা ওপেন লুপ পোল যেটা, সেটা আমরা গেইন চেঞ্জ করে সেটি আমরা চেঞ্জ করি না, নরমালি সেটা কোনো চেঞ্জ হবে না। যেমন কোন একটা সিস্টেমের রুট লুকাস তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ছবিটা, উপরের ছবিটাতে, উপরের এই ছবিটাতে তোমরা একটা সিস্টেমের রুট লুকাস দেখতে পাচ্ছ, যেখানে যে কালো খালিতে যেগুলো দেওয়া হয়েছে তিনটি পোলস, এই পোলস গুলো কি পোলস? ওপেন লুপ পোলস। আর নীল কালিতে যেটা কন্টিনিউয়াস লাইন সেগুলো হচ্ছে রুট লুকাস। কথা ক্লিয়ার? এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি রুট লুকাস অনুসারে। লেটস সে কিছুক্ষণের জন্য মনে করো, আমরা বললাম কিছুক্ষণের জন্য এইভাবে চিন্তা করো যে কে ইকুয়াল টু যদি 5 হয়, ক্লোজ লুপ যে পোলসটি পাওয়া যায় সেটি হচ্ছে এই যে এটি। বুঝাতে পারলাম? হ্যাঁ, আবার মনে করো কে ইকুয়াল টু যখন আমরা মনে করো 20 ইউজ করলাম, তখন যে ক্লোজ লুপ পোলস পেলাম সেটি একটি হচ্ছে এটি আর একটি হচ্ছে এটি, মানে তার কনজুগেট আর কি। ঠিক আছে, এটা এখানে জি দেখানো হয়। এখন তুমি আমাকে বলো কে ইকুয়াল টু যখন 20 তখন আমরা যে পোলস পেলাম, ওকে, ক্লোজ লুপ পোলস, সেটা ওপেন লুপ পোলস না ক্লোজ লুপ পোলস? ক্লোজ ক্লোজ। লুপ স্যার। তাহলে এখন তুমি, আমি যদি কে এর মান 20 তে ফিক্স করে দিই, কোন একটা গেইনের মান যদি 20 তে সেট করি, তাহলে ওই সিস্টেমের পারফরম্যান্স আউটপুট কোন পোলস অনুসারে হবে? এই ক্লোজ লুপ পোলস অনুসারে হবে না? জি ওকে, তাহলে আমি যখন কে এর মান 20 সেট করলাম, তখন আমরা এই ক্লোজ লুপ পোলসটি পেলাম। এবং সেই অবস্থায় যদি আমরা আউটপুটটা মেজার করি, সেই আউটপুট হচ্ছে এই যে নিচে যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছ সেটি, এটা হচ্ছে ইনপুট ইউনিট স্টেপ। খেয়াল করো, ইনপুট হচ্ছে ইউনিট স্টেপ আর আউটপুট হচ্ছে এই ব্লু লাইনটি। কথা কি বুঝাতে পারলাম না পারিনি? বুঝছি স্যার। তাহলে তোমরা এখানে একটা বিষয় বুঝলে যে কের মান চেঞ্জ করলে ক্লোজ লুপ পোল চেঞ্জ হয়। এটা বুঝাতে পারলাম তো নাকি? জি স্যার। এটা আমরা আগে দেখেছি রুট লুকাস থেকে, এখনো বুঝলাম, কেউ না বুঝলে এখন বুঝলাম। আচ্ছা, তাহলে এখন যে পারফরমেন্সটা কেয়ার মান, অর্থাৎ আমি এখন কেয়ার মানের কথা না বলে কেয়ার মান, এটা নিয়ে আর কোনো কথা বলছি না, এটা তোমরা বুঝে গেছো যে কেয়ার মান চেঞ্জ করলে রুট লুকাস মানে ক্লোজ লুপ পোল চেঞ্জ হয়। ঠিক আছে, সেটা নিয়ে আর এখন কথা বলছি না, এটা তোমরা জানো মনে করে, সেটা নিয়ে আর আলোচনা করছি না। এখন যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ক্লোজ লুপ পোল যদি এখানে থাকে তাহলে পারফরমেন্সটা হবে এই যে ব্লু কার্ভের মতো, রাইট? ঠিক আছে। জি জি আচ্ছা, ক্লোজ লুপ পোলকে যদি আমি এখন এখানে নিয়ে যাই, তাহলে কি পারফরমেন্স কি এটার আগের মতো থাকবে? না। নরমালি আমাদের সেন্স বলছে যে থাকার কথা না। কথা ক্লিয়ার কিনা? অর্থাৎ গ্রাফটা আমি আর আগের মতো পাবো না, অন্য কোনো রকম পাবো। কি রকম পাবো সেটা এখন জানার দরকার নেই, আপাতত সেরকম থাকবে না, সেটাতে সবাই এগ্রি, রাইট? জি ওকে, আচ্ছা,
এটা এখন বোঝা গেল। তাহলে আমরা একটু এখান থেকে প্রথমে পারফরম্যান্স জিনিসটা বুঝি, যে ডিজাইন মিন্স কি। ডিজাইন মিন্স এখানে বোঝানো হচ্ছে যে আমরা আসলে ডিজায়ার পারফরম্যান্স যে কথাটি বলেছিলাম ডেফিনেশনে, কন্ট্রোল সিস্টেমের ডেফিনেশনে, সে ডিজায়ার পারফরম্যান্স এটা পাওয়ার, ডিজায়ার পারফরম্যান্স পাওয়াটাকেই মূলত ডিজাইন বলা হয়। কথা ক্লিয়ার বুঝছো? আমরা তো যে কোনো সিস্টেমে একটা ইনপুট দিলেই তার একটা আউটপুট পাবো, পাবো কিনা? পাবো। বাট সেই আউটপুটটা ডিজায়ার পারফরম্যান্স অনুসারে পাচ্ছি কিনা, এই ডিজায়ার পারফরম্যান্স অনুসারে পাওয়ার জন্যই মূলত আমরা ডিজাইন করি। সো সেজন্য আমরা ডিজাইনকে ডিফাইন করেছিলাম, ডিজাইন মিন্স চেঞ্জ, ক্রিয়েট অথবা মডিফাই। ডিজাইন মিন্স কোনো কিছু চেঞ্জ করা, তৈরি করা অথবা মডিফাই করা। আর অ্যানালাইসিস মিন্স কোনো কিছু মেজার করা, ইভ্যালুয়েট করা। মনে আছে কিনা তোমাদের? এগুলো ডিফাইন করেছিলাম, একদম শুরুতে ডিফাইন করেছিলাম। সো এই কথাটি মনে রাখো, এখন মনে রেখে এখন এখানে আসো। তাহলে আমরা এই যে একটা পারফরম্যান্স পেলাম, এই পারফরম্যান্সটাকে এখন আমরা কোয়ান্টিফাই করব। কেন? আমরা ফাইনাল সিলেবাসের প্রথম দুটো চ্যাপ্টার অনুসারে এই পারফরম্যান্সটাকে আমরা কমপ্লিটলি মেজার করতে পারবো। কারণ এই পারফরম্যান্সটার কয়টি পার্ট? দুটি পার্ট, একটা দুটি ট্রানজিয়েন্ট পার্সেন্ট রেসপন্স আর আর একটা স্টেডি স্টেট রেসপন্স। এই স্টেট রেসপন্স থেকে আমাকে স্টেট এরর ক্যালকুলেট করতে হবে। সেটি আমি ফাইনাল সিলেবাসের সেকেন্ড সেগমেন্ট অনুসারে এই পারফরম্যান্স স্টেট এরর ক্যালকুলেট করতে জানি। ট্রানজিয়েন্ট রেসপন্স ফার্স্ট সেগমেন্ট অনুসারে আমরা জানি ট্রানজিয়েন্ট রেসপন্স মেজারমেন্ট মিন্স সিস্টেমের পিক টাইম ক্যালকুলেট করা, সেটলিং টাইম ক্যালকুলেট করা, তারপর হচ্ছে তার টাইম রাইজিং কনস্ট্যান্ট টাইম, ক্যালকুলেট করা, তারপর হচ্ছে তার কি ক্যালকুলেট করা, রাইজিং টাইম, সেটলিং টাইম, রাইজ টাইম, আরটা হচ্ছে পার্সেন্ট ওভারশুট, পার্সেন্ট ওভারশুট। এগুলো ক্যালকুলেট করা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স। এখন আমরা এই যে পোল যখন লোকেশনে থাকে তখন যে পারফরম্যান্স গ্রাফটা পেলাম, আমরা দেখতে পাচ্ছি তখন যে পিক টাইম, এই পিক টাইমটা হচ্ছে মনে করো 10 সেকেন্ড। কত সেকেন্ড? 10 সেকেন্ড। এবং সিস্টেমটা যখন সেটেল হয়ে যায়, অর্থাৎ 98% ক্রস করে সেখানে অবস্থান করে, তখন হচ্ছে মনে করো 20 সেকেন্ড সময় লাগে। কত সময় লাগে? 20 সেকেন্ড। বিষয়টা কি বুঝাতে পারলাম? জি। আচ্ছা, এখন মনে করো এই হচ্ছে অবস্থা যে কে এর মান যখন তুমি 20 দিলা গেইনের ভ্যালু, তখন তোমার ক্লোজ লুপ পোলস লোকেশনে থাকে, এখানে থাকে। আর তোমার সিস্টেম যেটার আউটপুট পেলা, ওই সিস্টেমের ওই অবস্থায় যে আউটপুট পেলা সেটার পিক টাইম হচ্ছে 10 সেকেন্ড, সেটলিং টাইম 20 সেকেন্ড। এখন তুমি মনে করো ডিজায়ার পারফরম্যান্স, তুমি ডিজাইন করতেছো, তুমি চিন্তা করতেছো তোমার একটা অ্যাপ্লিকেশনে এই সিস্টেমটা ব্যবহার করবা, যেখানে প্রসেস কন্ট্রোলের ক্ষেত্রে যে আমি যখন ইনপুট দিব সিস্টেমে, যখন আমি কি দিব? ইনপুট দিব, তখন আউটপুটটা অবশ্যই 10 সেকেন্ডের মধ্যে আউটপুটটা পেতে হবে। কথা ক্লিয়ার? জি। যেমন মনে করো তুমি কোনো একটা পেশেন্টের হার্টের মানে যে স্পন্দন সেটা নিয়ে কাজ করতেছো। এখন তুমি সিগন্যাল দিয়ে আউটপুটটা যদি 10 সেকেন্ডের মধ্যে না পাও, তাহলে ওই পেশেন্টের যে হার্টের যে সার্কুলেশন সেটা ব্লক হয়ে যাবে। অর্থাৎ সিগন্যালটা অবশ্যই ইনপুট দেওয়ার 10 সেকেন্ডের আগে পেতে হবে, অথবা এর মধ্যে পেতে হবে, এর পরে হলে অসুবিধা হয়ে যাবে। এখন তুমি বলো এই সিস্টেম দিয়ে কি সেটি সম্ভব বর্তমান অবস্থায়? তুমি কি ইনপুট দেওয়ার 10 সেকেন্ডের মধ্যে আউটপুট পাবা? আউটপুট মিন্স, আউটপুট বলতে বোঝানো হচ্ছে স্টেট ভ্যালু। স্টেট ভ্যালু পেতে এই সিস্টেম থেকে বর্তমান অবস্থায় পোল, ক্লোজ লুপ পোল যদি লোকেশনে থাকে, আউটপুট পেতে মিনিমাম কত সেকেন্ড ওয়েট করতে হবে? 20 সেকেন্ড। অর্থাৎ সিস্টেমটা স্টেবল যে আউটপুট সেখানে পৌঁছতে 20 সেকেন্ড সময় লাগে। তাহলে আমি ইনপুট দেওয়ার 20 সেকেন্ড পরে কি পাবো? আউটপুট পাবো। দ্যাট মিন্স এই সিস্টেমটার বলতে পারো ডিলে হচ্ছে 20 সেকেন্ড। কথা ক্লিয়ার? যারা মাইক্রো কন্ট্রোলার বেস সিস্টেম ডিজাইন করেছে তারা বুঝতে পারতেছে এখানে ডিলের যে বিশাল একটা কি সিগনিফিকেন্স, বুঝছো কিনা? তারা মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করছো বা এগুলো নিয়ে কাজ করছো, ইলেকট্রনিক সিস্টেম নিয়ে। ইলেকট্রনিক সিস্টেমে 20 সেকেন্ড এটা অনেক কিছু। মূলত সেখানে ন্যানো সেকেন্ড নিয়ে কাজ করা হয়। কথা কি বুঝে আসে কিনা? তো ডিলেটা ন্যানো সেকেন্ড বা এই লেভেলে বা মিলি সেকেন্ড সেখানে কাজ করতে হয়। আর এখানে আমরা বলছি 20 সেকেন্ড, মানে এটা বিশাল বিষয়। বাল্ক যেই কন্ট্রোল সিস্টেমগুলো, বাল্ক কন্ট্রোল সিস্টেম বা রোবাস্ট কন্ট্রোল সিস্টেম অথবা ইন্ডাস্ট্রিয়াল যেগুলো হচ্ছে, যেগুলোর প্রিসিশন কম, সেক্ষেত্রে হয়তো তুমি
20 সেকেন্ড বিবেচনা করতে পারো, কিন্তু যেগুলো সেনসিটিভ ডিজাইন সেখানে ন্যানো সেকেন্ড বা মিলি মাইক্রো সেকেন্ড হচ্ছে যে কি ডিলের বিষয় তুমি চিন্তা করতে পারো, সেকেন্ড তো সম্ভবই না। আচ্ছা যাই হোক, তাহলে আমি এখানে যে কনসেপ্টটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আমরা একটা ইনপুট দেওয়ার পর আউটপুটটা পাচ্ছি 20 সেকেন্ড পরে। এখন আমরা সিস্টেমটা থেকে যদি 10 সেকেন্ড পরে আউটপুটটা পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সিস্টেমের পারফরম্যান্স চেঞ্জ করতে হবে, রাইট? অবশ্যই স্যার। এটাই হচ্ছে ডিজাইন। এই যে ডিজায়ার পারফরম্যান্স, আমার ডিজায়ার পারফরম্যান্স হচ্ছে সেটলিং টাইম মিনিমাম 10 সেকেন্ড হতে হবে, এটাই আমার ডিজায়ার পারফরম্যান্স। তাহলে এটি যদি করতে চাই, তাহলে আমার ক্লোজ লুপ পোলের লোকেশন এমন জায়গায় বসাতে হবে যে এই লোকেশনের জন্য ওই সিস্টেমটা আমাকে কত সেকেন্ড আউটপুট দিবে, 10 10 সেকেন্ড সেকেন্ড। সেটলিং টাইম আউটপুট দিবে। এখন মনে করো এই যে এখানে বি লোকেশন একটা পোল দেখতে হবে, ক্লোজ লুপ পোল যদি এখানে বসে, খেয়াল করো এখানে বসে, কোথায়, এই লোকেশনে বসে, তাহলে হচ্ছে কি এই লোকেশনে বসা মানে তার একটা কনজুগেট এখানে থাকবে। যদি এই লোকেশনে বসে, তাহলে আমার যে গ্রাফটা, যে আউটপুটটা, সেটা মনে করো এই যে কালো গ্রাফটা, কোন গ্রাফটা, কালো গ্রাফটা হবে, এই আউটপুটটা পাবো। তখন দেখা যাবে যে আমার পিক টাইমটা হয়ে যাবে মনে করো এখানে 5 সেকেন্ড, কত সেকেন্ড, 5 5 সেকেন্ড। সেকেন্ড। আর আমার সেটলিং টাইমটা হয়ে যাবে মনে করো 12 সেকেন্ড, কত সেকেন্ড, 12 সেকেন্ড। কথা কি বুঝছো নাকি বুঝতে পারো না? বুঝছি স্যার। তাহলে আমি এই যে ক্লোজ লুপ পোল যদি এই যে বি লোকেশনে বসে, তাহলে আমার যে আউটপুট, সেই আউটপুটটা 12 সেকেন্ডের মধ্যে পাবো। কথা ক্লিয়ার? তাহলে জি স্যার। এটা আমার ডিজায়ার পারফরম্যান্সের অনেক কাছাকাছি, ঠিক কি না? বুঝছো? তো জি। মনে করো আমার ডিজায়ার পারফরম্যান্স ছিল 15 সেকেন্ড। 15 সেকেন্ড যদি বলি, তাহলে এই অবস্থানের জন্য আমার আউটপুটটা ওকে, আমি বলতে পারি আমার ডিজাইন ওকে। কথা কি বুঝছো? আমি 15 সেকেন্ড আগে পাচ্ছি, 12 সেকেন্ড মানে 15 সেকেন্ড আগে পাচ্ছি। কথা কি বুঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখন যে বিষয়টি, যে প্রশ্নটি, যে বিষয়টি তোমাদেরকে এখন বলবো, সেটা হচ্ছে যে মজার বিষয় হচ্ছে বি লোকেশনে আমাদের কি বর্তমান রুট লুকাসটা আছে? না। তাহলে এই সিস্টেমের জন্য বি লোকেশনে কি কোনো ক্লোজ লুপ পোলস নেওয়া সম্ভব? না। না, সম্ভব না। যদি এই লোকেশনে ক্লোজ লুপ পোলস নিতে হয়, তাহলে নেওয়ার একমাত্র উপায় হচ্ছে এই সিস্টেমের রুট লুকাস চেঞ্জ করে ফেলতে হবে। কথা বুঝো ভালো করে। একটা হচ্ছে কি, যদি সিস্টেমের বর্তমান এক্সিস্টিং রুট লুকাস অবস্থায় কে এর কোনো মানের জন্যই বি লোকেশনে ক্লোজ লুপ পোল সম্ভব নয়, নাম্বার ওয়ান। কথা ক্লিয়ার? জি। যদি বি লোকেশনে ক্লোজ লুপ পোলস পেতে হয়, তাহলে সিস্টেমের রুট লুকাস চেঞ্জ করে ফেলতে হবে। কি চেঞ্জ করতে হবে? রুট লুকাস। রুট লুকাস চেঞ্জ করে ফেলতে হবে। অর্থাৎ রুট লুকাসটা ডিজাইন পয়েন্টের ভিতর দিয়ে যেতে হবে। কোন পয়েন্টের ভিতর দিয়ে? ওই যে বি পয়েন্টের ভিতর দিয়ে যেতে হবে। কথা কি বুঝাতে পারলাম না বুঝাতে পারিনি? বুঝছি স্যার। তাহলে আমাদের এই বিষয়, এটা একটা এক্সাম্পল দিত, তুমি বুঝতে পারবে কিভাবে আমি এই যে এই কাজটি কিভাবে করবো। আচ্ছা, এখন মনে করো বর্তমানে যেভাবে আছে রুট লুকাসটা, খেয়াল করো যেভাবে এখন দেখতে পাচ্ছ, এখানে যদি এই সিস্টেমটাকে আমি এখানে একটু ড্র করে নিচ্ছি, তুমি বুঝতে পারবে। সিস্টেমের ওপেন লুপ পোলস গুলো আমি আগে ড্র করি, তারপরে আমি ওইগুলো কোনো চেঞ্জ হবে না, ওপেন লুপ পোলস যেমন আছে তেমনি থাকবে। সে নিয়ে আমাদের কিছুই করতে হবে না, সেটা যেভাবে আছে সেভাবে থাকবে। ওপেন লুপ পোলস একটি এখানে আছে, আর দুটো কোথায়, একটা এইখানে আর একটা এইখানে, রাইট? জি। ফলে কি হয়েছিল, প্রথমটা এবং দ্বিতীয়টা থেকে রুট লুকাস মাঝখানে মিলিত হয়ে উপরে এবং নিচে চলে গেছিল, 3 নাম্বারটা থেকে বামে ইনফিনিটিতে চলে গেছিল রুট লুকাস, রাইট? ঠিক কি না? জি। জি। আচ্ছা, এখন বিষয়টা যদি আমরা এরকম করি, এখানে যদি একটা জিরো বসাই দিই, কোন জায়গায়, এখানে কোথাও থেকে একটা জিরো যদি এখানে বসাই, তাহলে রুট লুকাসটা কি হবে, প্রথম পোলস থেকে রুট লুকাসটা জিরোতে চলে যাবে, রাইট? আচ্ছা, এটা একটা বেশি ছোট হয়ে গেছে, আমি আর একটু বড় করে ড্র করি তো তোমরা বুঝতে পারবে। এই যে এখানে যে রুট, এই যে পোলস, এখানে যদি আমি কোনোভাবে যেভাবে হোক এখানে যদি আমি একটা জিরো আনতে পারি, কোত্থেকে আনছি সেটা আমার বিষয় না, আমি জাস্ট তোমাকে কনসেপ্ট বুঝাতে চাচ্ছি যে ওপেন লুপ পোলস চেঞ্জ না করে ও রুট লুকাস কিভাবে চেঞ্জ করা যায় সেই কনসেপ্টটা বলতেছি। আমি যদি কোনোভাবে যদি এখানে একটা জিরো আনতে পারি, তাহলে কি হবে, রুট লুকাসটা হবে এখান থেকে এখানে গিয়ে রুট লুকাস শেষ, ঠিক আছে? জি স্যার। তারপরে কি হবে, এই রুট লুকাসটা এদিকে আর এদিকে এসে এখান থেকে এভাবে উপরে উঠে যাবে, এদিক থেকে নিচে নেমে যাবে। কথা ক্লিয়ার? যেদিকে যাক, হয় সোজা উঠে যেতে পারে অথবা এইভাবে ইনফিনিটিতে
চলে যেতে পারে। কথা কি বুঝাতে পারলাম? তাহলে এখন এই রুট লুকাসটা আর এই রুট লুকাসটা কি সেম না চেঞ্জ হয়ে গেছে? কিন্তু আসলে একই সিস্টেমের রুট লুকাস, ঠিক কি না? চেঞ্জটা কিভাবে হয়েছে? আমরা একটা জিরো অ্যাড করেছি শুধু, এই কারণে চেঞ্জ হয়ে গেছে। কথা ক্লিয়ার? জিরোটা কিভাবে অ্যাড করেছি সেটা তোমার এখন জানার বিষয় নেই, বাট আমি বললাম যে রুট লুকাস চেঞ্জ করা সম্ভব, এটা তো বুঝছো কনসেপ্ট। জি স্যার, বুঝছি। অথবা আমি যদি এরকম করি, জিরো অ্যাড না করে আমি যদি মনে করেন একটা পোলস অ্যাড করে দিই, মনে করেন এই যে এখানে একটা পোলস অ্যাড করলাম, কোথায়? এখানে, রাইট? জি। তো কিভাবে? এই যে এই দুইটা এইভাবে মিলিত হয়ে এইভাবে বের হয়ে যাবে, উপরে এটা নিচে একটা নেওয়া হবে, যায়। আর এই দুইটা এইভাবে মিলিত হয়ে এখানে বের হয়ে যাবে, রাইট? বুঝাতে পারলাম? তাহলে রুট লুকাসও চেঞ্জ করা সম্ভব, কারণ আমি ওপেন লুপ পোল চেঞ্জ করছি না। যেটা চেঞ্জ করলে আমার সিস্টেম চেঞ্জ হয়ে যাবে, মোটর চেঞ্জ হয়ে যাবে, আমি তো মোটর চেঞ্জ করছি না। ওকে, ক্লিয়ার কিনা কনসেপ্ট? জি স্যার, বুঝছি স্যার। তাহলে আমি এতক্ষণ যা বলেছি সেই কথাগুলোকে যদি আমি এখন সামারি করতে পারি, তাহলে তোমরা মোটামুটি বলতে পারো আমাদের এই যে সেগমেন্ট আমরা শুরু করতে যাচ্ছি সেটার 80% শেষ। মানে এতক্ষণ যা বলেছি এগুলো যদি তুমি বুঝো, এখন আমি যে সামারিটা করবো ওই সামারিটা যদি তোমার কাছে বুঝে আসে, তাহলে তুমি ধরে নিতে পারো আমরা এখন যে সেগমেন্টটা শুরু করতে যাচ্ছি ওই সেগমেন্টটার 80% পড়া শেষ, শুধু 20% পড়া বাকি আছে। আমি এখান থেকে এক্সট্রা বিষয়গুলো মুছে দিই যাতে আমি আরেকটু এখানে আঁকাঝুকা করতে পারি। আচ্ছা, এখন দেখো আমি যে দুটো পয়েন্ট এখানে উল্লেখ করেছি। এক নাম্বার, ক্যার ভ্যালু চেঞ্জ হলে ক্লোজ লুপ পোল চেঞ্জ হয়। তোমরা এগ্রি আমার সাথে নাকি এগ্রি না? এগ্রি স্যার। তাহলে ক্যার ভ্যালু চেঞ্জ হলে ক্লোজ লুপ পোল চেঞ্জ হয়। দুই নাম্বার, আমরা যদি অথবা পোল জিরো অথবা পোল যদি আমরা অ্যাড করি তাহলেও ক্লোজ লুপ পোল চেঞ্জ হয়। কিভাবে? রুট লুকাস চেঞ্জ হওয়ার মাধ্যমে ক্লোজ লুপ পোলস এর অবস্থান পরিবর্তন হওয়া সম্ভব, রাইট? জি স্যার। তাহলে আমরা পোল অথবা জিরো ইনসার্ট করে ক্লোজ লুপ পোল চেঞ্জ করতে পারি। তাহলে এখানেও তোমরা আমার সাথে এগ্রি করছো, রাইট? ঠিক কি না? জি স্যার। এখন এখন যে কথা এইটুকু যখন আমার সাথে এগ্রি করছো, এখন তোমাকে বুঝাতে হবে। তো অথবা তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার ক্লোজ লুপ পোল চেঞ্জ হলে সিস্টেমের পারফরম্যান্স কিভাবে চেঞ্জ হচ্ছে? সেটা তো আপনি আরবিটারি বলছেন, সেটা আসলে আপনি আমাদেরকে রিয়েলি ব্যাখ্যা করুন। কথা ঠিক বুঝছো? আমরা যেন বুঝি, প্রমাণ দেন সেরকম। কথা কি বুঝছো? ওকে, তাহলে দেখো এখন আমি প্রমাণ দিচ্ছি তোমাদের। ক্লোজ লুপ পোল চেঞ্জ হলে কিভাবে আমাদের সিস্টেমের পারফরম্যান্স চেঞ্জ হবে। মনে করো একটা সিস্টেমের এটা হচ্ছে ট্রান্সফার ফাংশন, জেনারেল ট্রান্সফার ফাংশন, রাইট? জি। হ্যাঁ, জেনারেল ট্রান্সফার ফাংশন, অথবা এটা একটা ক্লোজ লুপ সিস্টেমেরও জেনারেল ট্রান্সফার ফাংশন হতে পারে, সেকেন্ড অর্ডার ট্রান্সফার ফাংশন যেটাই হোক। এই ট্রান্সফার ফাংশন থেকে আমরা জানি এটাকে যদি আমরা সলভ করি তার ক্লোজ লুপ পোলস পাওয়া যাবে, অথবা সেটা যদি ওপেন লুপ ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন হয় ক্লোজ লুপ পোলস পাওয়া যাবে। তাহলে সেই পোলস এর লোকেশন, পোলস এর স্ট্রাকচার কি? মাইনাস সিগমা ডি প্লাস মাইনাস জে ওমেগা ডি, রাইট? দুটো জি পোলস স্যার। পাবো। এখানে সিগমা ডি হচ্ছে রিয়েল পার্ট আর ওমেগা ডি হচ্ছে ইমাজিনারি পার্ট। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এবং আমরা আরো জানি এই যে সিগমা ডি, এই সিগমা ডি মানে হচ্ছে জিটা ওমেগা এন, রাইট? জি স্যার। আর ওমেগা ডি মানে হচ্ছে ওমেগা এন ন্যাচারাল ফ্রিকোয়েন্সি স্কয়ার রুট অফ 1 মাইনাস জিটা স্কয়ার। এগুলো আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি, কারো যদি মনে না থাকে পিছনের স্লাইডগুলো একটু দেখবা অথবা পড়াগুলো দেখবা, কেমন আমি এগুলো এখানে পড়িয়েছি। তোমরা অনেক সময় তোমাদের সূত্রগুলো মনে না থাকতে পারে, না থাকলে কোথায় আছে সেটা পরে আসবা। এই যে আমি এখানে দেখাচ্ছি ট্রানজিয়েন্ট রেসপন্স যখন পড়িয়েছিলাম, এই যে তোমাদেরকে এই জিনিসগুলো এখানে বলেছিলাম। এই যে দেখো এখানে এটা ট্রান্সফার ফাংশন ছিল জেনারেল, সেটাকে সলভ করলে এই যে দুটো ভ্যালু এটা পাওয়া যায়। এই যে জিটা ওমেগা এটাকে বলছি আমরা সিগমা ডি, রাইট? আর এই পার্টটাকে আমরা ওমেগা ডি বলছি। কিভাবে? একটু মডিফাই করে। কিভাবে মডিফাইটা করছি? আমরা যদি এই যে এই ভিতর থেকে যদি -1 কমন নিই, ভিতর থেকে যদি -1 কমন নিই তাহলে স্কয়ার রুট অফ -1 মানে হচ্ছে কি? জে। জে।
তারপরে এটা হয়ে যাবে ওমেগা এন স্কয়ার রুট অফ 1 মাইনাস জিটা স্কয়ার। জিটা স্কয়ার। বুঝতে পারলাম? জি স্যার। এই পার্টটাকে বলতেছি আমরা ওমেগা ডি। কথা কি বুঝছো? এবং সেটাই আমরা গ্রাফিক্যালি তোমাকে এখানে দেখিয়েছিলাম, এবং সেখান থেকে আমরা বলছি পিক টাইমের সূত্র, যেটা আমরা প্রমাণ করেছিলাম বা দেখেছিলাম, phi ডিভাইডেড বাই ওমেগা এন স্কয়ার রুট অফ জিটা স্কয়ার 1 মাইনাস জিটা স্কয়ার, এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি টিপি ইকুয়াল টু phi বাই ওমেগা ডি। ওকে, বুঝে আসছে? জি স্যার। টিএস ইকুয়াল টু আমরা জানি 4 বাই জিটা ওমেগা এন, এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি টিএস ইকুয়াল টু 5 বাই সিগমা ডি। ওকে, পারো কি না? পারবো স্যার। ওকে, এরপরে আরো বিষয় আছে, এখানে আসো। এটা পিক টাইম, তাহলে আমরা দেখলাম পিক টাইম হচ্ছে ওমেগা ডি এর সাথে রিলেটেড। কার সাথে রিলেটেড? ওমেগা ডি এর সাথে। পার্সেন্ট ওভারশুট কার সাথে রিলেটেড? জিটার সাথে। কার সাথে? জিটার সাথে। সেটলিং টাইম কার সাথে রিলেটেড? সিগমা ডি এর সাথে। নট ন্যাচারাল, ন্যাচারাল আছে, বাট আমরা এটাকে আরো কনক্লুড করে ফেললাম সিগমা ডি এর সাথে। এখানে আমরা দুটো প্যারামিটারের মধ্যে কথা বলতে চাচ্ছি, একটা হচ্ছে সিগমা ডি আর একটা ওমেগা ডি। কথা কি বুঝছো? যেটা যাই হোক, এই কথাগুলো আমরা কেন বলছি এর কারণ হচ্ছে এখনই বুঝতে পারবা, কথা শেষ করলেই পুরো কথাটা তোমাদের বুঝে আসবে। সো আমি আবার আগের স্লাইডে চলে আসি এখানে। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম সিগমা ডি এবং ওমেগা ডি কোন একটা সিস্টেমের সেটলিং টাইম, পিক টাইম, পার্সেন্ট ওভারশুট, তারপরে রাইজ টাইম, এগুলোকে কন্ট্রোল করে, রাইট? আমি কি তোমাদেরকে বুঝাতে পারলাম? বুঝেছি স্যার। দ্যাট জি স্যার, বুঝছি স্যার। কোনো কারণে যদি আমার সিগমা ডি ওমেগা ডি চেঞ্জ হয়, এই কথাটার অর্থ হচ্ছে আমার জিটা এবং ওমেগা এন চেঞ্জ হয়েছে, কোনো একটি অথবা উভয়টি। ঠিক আছে? জি। তাহলে আমার সিগমা ডি ওমেগা ডি চেঞ্জ হলে আমার সিস্টেমের পারফরম্যান্স চেঞ্জ হবে, সেটলিং টাইম চেঞ্জ হয়ে যাবে, পিক টাইম চেঞ্জ হবে, পার্সেন্ট ওভারশুট চেঞ্জ হয়ে যাবে, রাইজ টাইম চেঞ্জ হয়ে যাবে। কথা ক্লিয়ার? সো সেখান থেকে আমরা কনক্লুশন আসতে পারি। তাহলে প্রশ্ন যদি করি যে সিগমা ডি এবং ওমেগা ডি চেঞ্জ হওয়া মানে কি? ক্লোজ লুপ পোল চেঞ্জ হওয়া, রাইট? হ্যাঁ স্যার। তাহলে আমরা কনক্লুশনে আসলাম, ক্লোজ লুপ পোল যদি কোনো কারণে চেঞ্জ হয়, সেটা অবশ্যই উইথাউট এনি কোয়েশ্চেন সেটা সিস্টেমের যে পারফরম্যান্স, আউটপুটের যে পারফরম্যান্স, এই পারফরম্যান্সকে কি করবে? এফেক্ট করবে, রাইট? জি স্যার। এটা চেঞ্জ করবে। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের যদি, এবার আমি সকল কথা দেখুন যা বলি সব সামারি করতেছি, আমরা যদি আমাদের ডিজায়ার পারফরম্যান্স পেতে চাই, পারফরম্যান্স কি করতে হবে? চেঞ্জ করতে হবে, রাইট? জি স্যার। তাহলে পারফরম্যান্স যদি চেঞ্জ করতে হয়, সেটা চেঞ্জ করা যাবে ক্লোজ লুপ পোল চেঞ্জ করার মাধ্যমে, ওপেন লুপ পোলস না। কারণ ওপেন লুপ পোলস হচ্ছে সিস্টেমের পোলস, এটা চেঞ্জ করা যাবে। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে সিস্টেমের পারফরম্যান্স চেঞ্জ করতে হবে ওপেন লুপ পোলস চেঞ্জের মাধ্যমে। ওপেন লুপ পোল চেঞ্জ করা যাবে আইদার গেইন চেঞ্জ করে, অথবা সিস্টেমের মধ্যে জিরো অথবা পোল ইনসার্ট করে, মানে রুট লুকাস চেঞ্জ করে। কথা ক্লিয়ার? এখন কি ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। ওকে, এখন সেই কাজটা আমরা কিভাবে করব? সেই কাজটা করতে গেলে কোন একটা সিস্টেমের সাথে একটা এক্সট্রা কিছু অ্যাড করতে হবে, যেটা আমাকে গেইন চেঞ্জ করার অ্যাক্সেস দিবে, যেটি আমাকে পোল অথবা জিরো অ্যাড করার অ্যাক্সেস দিবে। আমি তো সিস্টেমকে কিছু করতে পারবো না, রাইট? তাকে মডিফাই করতে পারবো, সিস্টেম তো চেঞ্জ করতে পারবো না। তার সাথে এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট অ্যাড করে দিয়ে তার ক্লোজ লুপ পোল চেঞ্জ করব, গেইন অথবা পোল জিরো ইনসার্ট করে। কথা একেবারে ক্লিয়ার হলো কিনা সবকিছু? জি স্যার। এই গেইন চেঞ্জ করা অথবা পোল অথবা জিরো অ্যাড করা, এই কাজটা করার জন্য যে এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট, এটাই হচ্ছে কন্ট্রোলার বা কম্পেনসেটর। এখন কি বুঝে আসলো সবার? তাহলে আমরা যে বলছি কন্ট্রোলার নিয়ে এখন পড়তে যাচ্ছি। সো কন্ট্রোলার কেন দরকার? কন্ট্রোলার দরকার আমরা যদি ডিজায়ার পারফরম্যান্স পেতে চাই, আমাদেরকে সিস্টেমের পারফরম্যান্স চেঞ্জ করতে হবে। সেই পারফরম্যান্স চেঞ্জ করার জন্য আমাদেরকে কন্ট্রোলার ইন্ট্রোডিউস করতে হবে। কথা ক্লিয়ার? সে কন্ট্রোলার কিভাবে কাজ করবে? কন্ট্রোলার আইদার গেইন চেঞ্জের মাধ্যমে গেইন চেঞ্জ ফ্যাসিলিটিটা আমাকে দিবে, অথবা পোল জিরো অ্যাড করার একটা ফ্যাসিলিটি দিবে।
এইগুলোর মানে হচ্ছে এর মাধ্যমে ক্লোজ লুপ সিস্টেমের যে পোলস সেটি লোকেশন চেঞ্জ হয়ে যাবে, সেটি চেঞ্জ হওয়া মানে পারফরমেন্স আমাদের ডিজায়ার পারফরমেন্সের মতো হবে। কথা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, দ্যাটস গুড। এখন দেখো এখন আমরা পড়ায় চলে আসি, আজকের লেকচার এখন প্রবেশ করবো। এখন আসো, যে কোনো একটি সিস্টেমের পারফরমেন্স হচ্ছে, এখান থেকে যে কোনো একটি তুমি বিবেচনা করো, একই কথা। মনে করো ব্লু গ্রাফটি সিস্টেমের পারফরমেন্স। তো সিস্টেমের পারফরমেন্স তার কয়টি পার্ট? দুটি স্যার। একটা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স, আরটা কি স্টেট স্টেট রেসপন্স। এরর, রাইট? তাহলে আমরা পারফরমেন্স ইমপ্রুভ করা বলতে বুঝাচ্ছি স্টেট এরর চেঞ্জ করা অথবা ট্রানজিয়েন্ট রেসপন্স চেঞ্জ করা। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা যে কন্ট্রোলারগুলো ইন্ট্রোডিউস করব, যে কন্ট্রোলারগুলো আমরা নিয়ে আসবো, সেগুলো হয় ট্রানজিয়েন্ট রেসপন্স চেঞ্জ করবে অথবা কি স্টেট এরর চেঞ্জ করবে, রাইট? জি। অথবা উভয়টি করবে, অথবা কি করবে? উভয়টি পরিবর্তন করবে। তাহলে মনে করো তুমি সিস্টেমের স্টেট এরর ইমপ্রুভ করতে চাচ্ছ, তাহলে তুমি কোন ধরনের কন্ট্রোলার ইউজ করবে? শুধুমাত্র স্টেট এরর ইমপ্রুভ করবে, তাহলে তোমার হাতে অপশন আছে দুটো। আইদার তুমি পিআই কন্ট্রোলার ইউজ করবা, না হলে যে কন্ট্রোলারটি ইউজ করবা সেটা হচ্ছে কি ল্যাগ কন্ট্রোলার। মানে আমরা একটা নাম দিলাম আর কি, একটা যে স্টেট এরর ইমপ্রুভ করার জন্য যে অ্যারেঞ্জমেন্টটা ব্যবহার করা হবে, সেই অ্যারেঞ্জমেন্টটা দুই রকম। একটাকে বলা হয় পিআই কন্ট্রোলার, আর একটা হচ্ছে কি কন্ট্রোলার? ল্যাগ কন্ট্রোলার। কন্ট্রোলার। ওকে, তারা কি করবে? সিস্টেমের কোন ধরনের ইমপ্রুভ পারফরম্যান্স ইমপ্রুভ করবে? শুধু স্টেট এরর টেক কেয়ার করবে, ট্রানজিয়েন্ট রেসপন্স না। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করো, অথবা স্টেট এরর ইমপ্রুভ করতে গিয়ে ট্রানজিয়েন্ট রেসপন্স কিছু চেঞ্জ হতে পারে, ইফেক্টেড হতে পারে, না ডাজন্ট ম্যাটার, বাট এরা মেইনলি ফোকাস করবে কিসে? স্টেট এরর ইমপ্রুভ। ওকে, কিভাবে করবে দেখো, মেক সেন্স করে কিনা। সে পিআই কন্ট্রোলার যেটি করবে, সেটি মেইন সিস্টেমের সাথে এরকম একটি সিস্টেম অ্যাড করে দিবে। এরকম একটি সিস্টেম কি করে দিবে? ক্যাসকেড করে দিবে। কি করে দিবে? ক্যাসকেড করে দিবে। মনে করো এটা আমার মেইন সিস্টেম, তার সাথে সে এই সিস্টেমটা কি করে দিবে? ক্যাসকেড করে দিবে। কথা ক্লিয়ার? জি স্যার। দিস ইজ দ্য কন্ট্রোলার। অর্থাৎ এই যেটা সামিং জাংশন, এইখানে সে কি করবে? মাঝখান দিয়ে এই কাজটি করে দিবে, এটি অ্যাড করবে। কথা ক্লিয়ার? এই ট্রান্সফার ফাংশনটি অ্যাড করবে। তাহলে এর মাধ্যমে সে কি হবে? কি হবে তুমি দেখো, আমরা একটা কনসেপ্ট শিখেছিলাম স্টেট এরর পড়ার সময়, সেখানে আমরা বলেছিলাম স্টেট এরর ইকুয়াল ইজ টু 1/k নাকি 1/k 1/k স্যার। আউটপুট, রাইট? জি স্যার। সেখান থেকে আমরা দেখেছিলাম কে এর মান যত বাড়াবো স্টেট এরর এর মান তত কমে যাবে। কমে যাবে। আর দ্যাট মিন্স গেইন এর মান চেঞ্জ করলে এরর চেঞ্জ হবে, রাইট? জি। সো এখানে পি মানে হচ্ছে প্রপোর্শনাল, আই মানে হচ্ছে ইন্টিগ্রাল। দ্যাট মিন্স এই কন্ট্রোলারটা দুই ধরনের অ্যাকশন নিবে, একটা প্রপোর্শনাল অ্যাকশন আর একটা কি ইন্টিগ্রাল অ্যাকশন। কথা ক্লিয়ার? যার মাধ্যমে সে স্টেট এররটাকে কি করবে? ইমপ্রুভ চেঞ্জ করবে। করবে। ইমপ্রুভ করবে, ভেরি গুড। তাহলে আমরা স্টেট এরর ইমপ্রুভ করার জন্য দুটো কনসেপ্ট জানি। একটি কনসেপ্ট হচ্ছে গেইন ইনক্রিজ করলে এরর কমে, আরেকটা হচ্ছে যে অবস্থায় যে ইনপুটের জন্য এরর পাওয়া যাবে, ওই অবস্থায় যদি আমরা একটা ইন্টিগ্রেটর অ্যাড করে দিই, তাহলে ওই ইনপুটের জন্য এরর কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। কমে যাবে। কমে না, একদম জিরো হয়ে যাবে। এটা আমরা স্টেটের এরর থেকে দেখেছিলাম। টাইপ জিরো সিস্টেম, মনে করো টাইপ জিরো সিস্টেমে স্টেপ ইনপুটের জন্য অবশ্যই তুমি কনস্ট্যান্ট এরর পাবা, রাইট? কনস্ট্যান্ট ভ্যালু পাবো। জি স্যার। সেখানে যদি তুমি একটা ইন্টিগ্রেটর অ্যাড করে দাও, তাহলে তুমি স্টেপ জিরো। ইনপুট ইউজ করলে এরর জিরো হয়ে যাবে। তার মানে যেই সিস্টেমের জন্য আমি এরর কনস্ট্যান্ট এরর পাবো, সেখানে যদি একটা ইন্টিগ্রেটর অ্যাড করি, ওই ইনপুটের জন্য এরর কি হয়ে যাবে? জিরো। জিরো হয়ে যাবে। তাহলে এই দুটো কনসেপ্ট দেখো, এই দুটো কনসেপ্টকে অ্যাকুমুলেট করে পিআই কন্ট্রোলার ডিজাইন করা হয়েছে। এক নাম্বার হচ্ছে এই যে কে, এই কেটা কি করবে? এররটাকে কমাবে। ওকে, জি। আচ্ছা, এখন এরর যদি জিরো হচ্ছে না অথবা জিরো করার প্রয়োজন হয়, এই যে 1/s এই পার্টটি এররটাকে কি করে দিবে? একেবারে জিরো করে জিরো দিবে। করে কথা দিবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে পিআই অ্যাকশন বুঝতে পেরেছো তো? পিআই কন্ট্রোলার
এতটুকু ক্লিয়ার কিনা আগে এইচটিএসএ এরর Clear, ইনপুট sir. করছে। তাহলে এই কন্ট্রোলারের মাধ্যমে আমরা এররকে একেবারে কি করে ফেলতে পারবো, এইচটিএসএ এররকে একেবারেই জিরো করে ফেলতে পারবো। ওকে, এখন যে সমস্যাটি হয়েছে, যে সমস্যাটি হচ্ছে খেয়াল করো, আমরা যখন 1/s যখন অ্যাড করেছি সিস্টেমের সাথে, তাহলে সিস্টেমের টাইপ ইনক্রিজ করছে, ঠিক কি না? সিস্টেমটা যদি জিরো টাইপ সিস্টেম হয়, সিস্টেমের টাইপ হয়ে গেছে এখন কত? 1। আচ্ছা, এই যে আমরা একটা জিরোতে যে একটা পোল অ্যাড করলাম, জিরোতে একটা কি অ্যাড করলাম? পোল অ্যাড করলাম। এটার কারণে সিস্টেমের মধ্যে একটা পোল, এক্সট্রা পোল চলে আসে, রাইট? ওপেন লুপ পোল চলে আসে, ঠিক কি না? জি স্যার। তাহলে সিস্টেমের মধ্যে এটার একটা অন্য ইফেক্ট থাকতে পারে, যেমন তার ট্রানজিয়েন্ট রেসপন্স বা অন্যান্য রেসপন্স একটা সমস্যা হতে পারে। সেজন্য আমরা এই পোলের যে প্রভাব, অন্য যে প্রভাব, সেটা কমানোর জন্য আমরা যেটি করলাম, এই জিরোতে যে পোলসটা অ্যাড করেছি তার একদম কাছাকাছি করে আরেকটা কি অ্যাড করে দিলাম, জিরো অ্যাড করে দিলাম। ফলে এই পোলস থেকে রুট লুকাসটা এই জিরোতে গিয়ে শেষ হয়ে তার যে আগের যে নেচার রুট লুকাস সেটাকে ইনটেক্ট রাখার চেষ্টা করবে। কথা কি বুঝছো? অর্থাৎ তার প্রভাবটাকে, এই যে আমরা একটা যে জিরো অ্যাড করলাম বা পোল অ্যাড করলাম, সেই পোল অ্যাড এর যে প্রভাব সেটাকে কমানোর জন্য আমরা উপরে একটা কি অ্যাড করে দিলাম, জিরো অ্যাড। জিরো। সেই জিরোটা অ্যাড করার সময় বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে জেড সির মানটা নেগেটিভ এবং এটা জিরোর কাছাকাছি, মানে আমরা জিরো দিব না, কিন্তু জিরোর যত কাছে রাখা যায়। কথা কি বুঝে আসছে? তাহলে কি হলো, পোল অ্যাড করার যে একটা সমস্যা, সেটা এখানে কি হয়ে গেল, রিডিউস হয়ে গেল। কথা কি বুঝাতে পারলাম? পুরো পুরো বুঝেছি অ্যানালাইসিসটা স্যার। ক্লিয়ার কিনা আবার? বুঝেছি স্যার। তাহলে 0 at -c ইজ স্মল এন্ড নেগেটিভ, এগুলা হচ্ছে পিআই কন্ট্রোলারের এই যে এখন যে কথাগুলো আলোচনা করছি এগুলোকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স। বুঝছো? তাহলে প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স তুমি এখন বুঝতে পেরেছো। তারপরে মজার বিষয় হচ্ছে এই পিআই কন্ট্রোলারটা ইমপ্লিমেন্ট করা হয় নরমালি আমাদের যে অ্যাক্টিভ সার্কিট, অ্যাক্টিভ এলিমেন্ট আছে, যেমন মসফেট সুইচ, আইজিবিটি সুইচ, ঠিক আছে, ইলেকট্রনিক্স যে সার্কিট, অ্যাক্টিভ কম্পোনেন্ট, সেগুলো ইউজ করে এবং সফটওয়্যার ইউজ করে। কথা কি বুঝছো? প্রোগ্রামিং এই দুটো সমন্বয়ে করা হয়, সেজন্য এগুলাকে অ্যাক্টিভ কন্ট্রোলার বলা হয়। এদেরকে কি বলা হয়? সো অ্যাক্টিভ কন্ট্রোলার যেহেতু, এদেরকে ইমপ্লিমেন্ট করতে গেলে অ্যাক্টিভ সার্কিট লাগবে। ওকে জি স্যার। ওকে, তাহলে ক্যারেক্টারিস্টিক্স ওকে, এর কাজ ফাংশন ওকে, কিভাবে তার ট্রান্সফার ফাংশনও ওকে, রাইট? কোনো কিছু এখন ক্লিয়ার নেই, ঠিক আছে কিনা? ঠিক আছে স্যার। ওকে, এখন দেখো ল্যাগ কন্ট্রোলার কিভাবে স্টেট এরর ইমপ্রুভ করবে। প্রথমত ল্যাগ কন্ট্রোলার এই যে প্রপোর্শনাল এই টার্মটার মাধ্যমে এররকে কমাবে, এররকে কি করবে, রিডিউস করবে। আরেকটি হচ্ছে জিরো অ্যাড করার মাধ্যমে, সরি পোল অ্যাড করার মাধ্যমে, এই যে পোলস, এই পোলস সে অ্যাড করবে কোথায়, একদম জিরো লোকেশনের কাছাকাছিতে সে একটি পোল অ্যাড করবে। একদম জিরোতে করবে না, মানে ইন্টিগ্রেটর হিসেবে অ্যাড করবে না, একটা পোল হিসেবে অ্যাড করবে। বাট এখানে পিসির মানটা টেন্ডস টু জিরো, পিসির মানটা কি টেন্ডস টু জিরো। দ্যাট মিন্স সে একটি পোল অ্যাড করবে জিরোর কাছাকাছি, যার মাধ্যমে সেই স্টেট এর এররকে ড্রাস্টিক্যালি ড্রিভেন টু জিরো, জিরোর কাছাকাছি নিয়ে আসবে, বাট নট ইকুয়াল টু জিরো। আর এই যে পোলস অ্যাড করলো সেটার প্রভাব কমানোর জন্য একটা জিরো অ্যাড করে দিবে তার পাশে, কোথায়, বাম পাশে করে একটা জিরো অ্যাড করবে। ডান পাশে না, কোন পাশে, বাম পাশে। কথা কি বুঝাতে পারলাম? জি স্যার। হ্যাঁ, এটা আবার বলছি, কনসেপ্টটা কি, স্টেট এরর ইমপ্রুভ করার কনসেপ্ট হচ্ছে আইদার প্রপোর্শনাল টার্ম কে ইউজ করতে হবে, তো সে কে ইউজ করেছে, রাইট? আচ্ছা, আরেকটা কনসেপ্ট হচ্ছে ইন্টিগ্রেটর অ্যাড করা। এই কথাটাকে আমরা ভিন্নভাবে বলতে পারি যে একটা পোল অ্যাড করা, একটা কি অ্যাড করা, পোল অ্যাড কর। পোলস অ্যাড করা। সো আমরা ল্যাগ কন্ট্রোলারের মাধ্যমে যেটি করি সেটা হচ্ছে আমরা একটা পি লোকেশনে একটা পোল অ্যাড করি। কোন লোকেশনে? এই যে পিসি লোকেশনে আমরা একটা পোলস অ্যাড করি, যেখানে পিসির মানটা হচ্ছে টেন্ডস টু জিরো, টেন্ডস টু জিরো, মানে এটা ইন্টিগ্রেটরের কাছাকাছি কাজ করে সেরকম আর কি, জানতে ইন্টিগ্রেটরের মধ্যে, যদিও সেটা ইন্টিগ্রেটর না, ইন্টিগ্রেটর বা পিওর ইন্টিগ্রেটর না। কথা কি বুঝে আসছে?
হ্যাঁ, তাহলে আমরা যে একটা পোল অ্যাড করলাম, তার মানে সে স্টেট এররকে একেবারে কমিয়ে ফেলবে, বাট কখনো জিরো করতে পারবে না। কথা কি বুঝে আসছে? জিরো করতে পারবে না এই জন্য এটা পিওর ইন্টিগ্রেটর না। 1/s হলে জিরো করতে পারবে, কিন্তু যেহেতু এর সাথে এটা যেহেতু জিরো লোকেশনে বসাচ্ছি না, পিসি লোকেশনে বসাচ্ছি, সে কারণে একেবারে জিরো হবে না, বাট ড্রিম টেন্ডস টু জিরো হবে। কথা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এখন এই যে পোলসটা আমরা অ্যাড করলাম, এটার প্রভাবকে কমানোর জন্য আমরা একটা জিরো অ্যাড করে দিতে হবে এটার বাম পাশে। কোন পাশে? মানে পোলটা যদি এখানে অ্যাড করি, জিরোটা তার বাম পাশে এখানে অ্যাড করতে হবে। কথা কি ক্লিয়ার? জি স্যার, তাহলে জিরোটা স্যার ক্লোজ টু স্যার পোল হতে হবে না স্যার? হ্যাঁ, এটা মানে উইদাউট এনি কন্ডিশন ক্লোজ টু পোলস এবং খুব কাছাকাছি হতে হবে। কথা কি বুঝছো? জি স্যার। যাতে সেটা অন্য কিছুকে ইফেক্ট না করে। কথা কি বুঝাতে পারিনি মনে হয়? জি আশা স্যার। করি। তাহলে দেখো, প্রথম বৈশিষ্ট্যটা খেয়াল করো, এরর ইজ ইমপ্রুভ বাট নট ড্রিভেন টু জিরো। বুঝে আসছে কেন? বুঝছি স্যার। স্যার ওই তোমাকে যদি প্রশ্ন করা হয় হোয়াই, এখন পিওর ব্যাখ্যা দিতে ইন্টিগ্রেটর পারবো। না স্যার? যেহেতু এখানে পিওর ইন্টিগ্রেটর ইউজ করা হয় না, এই বুঝে জন্য এটা আসছে? জিরো হবে না। জি স্যার। হ্যাঁ, এটার আরো ব্যাখ্যা আছে। কারণ আমরা ল্যাগ কন্ট্রোলার, এগুলা মূলত আমরা ল্যাগ কন্ট্রোলার বা এগুলাকে ফেসিভ কন্ট্রোলার বলা হয়। এই ফেসিভ কন্ট্রোলার গুলো আমরা মূলত ইন্ডাক্টর, ক্যাপাসিটর, রেজিস্টর এগুলোর কম্বিনেশনের মাধ্যমে তৈরি করে থাকি। আর এখানে এই রেজিস্টর, ইন্ডাক্টর যেগুলো আমরা ব্যবহার করি, এগুলো কিন্তু কোনোটাই 100% জিরো রেজিস্ট্যান্স দেয় না। কথা বুঝে আসছে কিনা? জি যদিও স্যার। আইডিয়ালি জিরো, তো যার কারণে তুমি এখানে পিওর ইন্টিগ্রেটর অ্যাচিভ করাটা কিনা সম্ভব না। বুঝছো? সেজন্য এখানে ওই এস প্লাস পিসি এই কনসেপ্টটা এখানে আছে আর কি। যাই হোক, তাহলে এই যে জিরো হয় না কেন সেটা বুঝতে পেরেছো। তাহলে 2 নাম্বার হচ্ছে আমরা একটা পোল অ্যাড করি যাতে ক্লোজ টু জিরো হয়। সেটা হচ্ছে খুবই স্মল এবং কি নেগেটিভ, মানে জিরোর কাছাকাছি, টেন্ডস টু জিরো একটা পোল অ্যাড করি। সেই পোলের প্রভাবটা কমানোর জন্য আমরা জিরো অ্যাড করি। সেই জিরোটা অবশ্যই অবশ্যই ক্লোজ টু কি পিসি এন্ড লেফট সাইডে হতে হবে। লেফট সাইডে মানে বাম পাশে হতে হবে। তাহলে আমরা যদি মাইনাস পিসি ইকুয়াল টু যদি হয় এরকম, মনে করো -0.5, তাহলে মাইনাস জেড সি ইকুয়াল টু কি হবে? মাইনাস মনে করো 0.6। বুঝে আসছে নাকি আসে নাই? জি স্যার। বুঝছি স্যার। আমে এবং কাছাকাছি, এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এইভাবে ল্যাগ কন্ট্রোলার স্টেট এরর কে ইমপ্রুভ করে। তাহলে আমরা শুধুমাত্র স্টেট এরর যদি ইমপ্রুভ করতে চাই, আমাদের কাছে কয় ধরনের কন্ট্রোলার আছে? দুই আইদার ধরনের। পিআই অথবা ল্যাগ কন্ট্রোলার। এখন আমাদেরকে যদি প্রশ্ন করা হয় শুধুমাত্র স্টেট এরর ইমপ্রুভ করার জন্য আমরা এই দুটো কন্ট্রোলার মধ্যে কোনটি ব্যবহার করব, তাহলে তুমি শুধুমাত্র এরকম আনসার দিলে হবে না, স্যার আমি পিআই কন্ট্রোলার ব্যবহার করব। আরেকজন বললো স্যার আমি ল্যাগ কন্ট্রোলার ব্যবহার করব। বুঝতে পেরেছো? এতটুকু বললে কিন্তু সেটা হবে না। তোমাকে আমি যে পিআই কন্ট্রোলার ব্যবহার করব বলছো, সেটার পিছনে তোমাকে ব্যাখ্যা দিতে হবে প্রথমে। এই লজিক্যাল কারণে আমি পিআই ইউজ করব। আরেকজনকে বলতে হবে এই লজিক্যাল কারণে আমি ল্যাগ কন্ট্রোলার ইউজ করব। সেই লজিক্যাল রিজনিং গুলো কি? মনে করো তুমি এক একজনের তো এক এক রকম। মনে করো তুমি বাজারে গেছো কাপড় কিনতে, শার্ট কিনবা, তো যার যেরকম চয়েস সে সেই হিসেবে শার্টটা ক্রয় করবে, ঠিক কিনা? কারো পছন্দ হচ্ছে মনে করো সিল্কের, মানে সুতির কাপড়, কারো পছন্দ হচ্ছে মনে করো ও একটু অন্যরকম কাপড়, বা আরেকজন অন্যরকম কাপড় ইত্যাদি। তাহলে সে অনুসারেই সে কাপড়টা কিনবা, অথবা কারো হচ্ছে বেশি দামি কিনা, অথবা কম দামি কিনা, অথবা মিডিয়াম প্রাইসের কিনা। এই যে চয়েসের যে ক্রাইটেরিয়া, ওই ক্রাইটেরিয়াটা অনুসারেই তো চয়েস করবে, সো সেটি বলতে হবে। মনে করো একজনের প্রায়োরিটি হচ্ছে লো কস্ট। কি কস্ট? লো কস্ট। তারপরে কি? সে আউটপুটের ব্যাপারে তেমন সেনসিটিভ না, বললে এরর কমলেই হলো, একেবারে জিরো হতে হবে বা এরকম কোনো কি নেই, ইস্যু নেই। কথা কি বুঝছো? মানে সে আউটপুটের ব্যাপারে লেস সেনসিটিভ, ঠিক আছে? লেস সেনসিটিভ। তাহলে সে আসলে পিআই কন্ট্রোলার চয়েস করবে না, সে কোনটা চয়েস করবে? ল্যাগ কন্ট্রোলার স্যার। কন্ট্রোলার। কারণ যেহেতু ল্যাগ কন্ট্রোলারের জন্য কোনো অ্যাক্টিভ সার্কিট লাগে না, সো এটা ইমপ্লিমেন্ট করতে কস্ট কম, সেজন্য লো কস্ট মিন্স তোমাকে ল্যাগে আসতে হবে। বুঝে আসছে? জি স্যার। তাহলে তোমার প্রায়োরিটি যদি হয় লো কস্ট আর আউটপুট এরর যদি লেস সেনসিটিভ হয়, তুমি অবশ্যই ল্যাগ কন্ট্রোলার আসবে। এখন খেয়াল করো, কারো প্রায়োরিটি হচ্ছে আউটপুট সেনসিটিভিটি অনেক
তার যে তার আউটপুট সেন্সিটিভিটি বেশি, মানে সে চিন্তা করতেছে তার আউটপুটে এরর থাকতে পারবে না, যেটা যেদিকে যাবে যাক আমার এরর হতে পারবে না, কারণ আমি যেই কাজের জন্য যেই প্রজেক্টে যে প্ল্যান্টে যে প্রসেসে কন্ট্রোলারটা ইউজ করব সেখানে সামান্য 0.00% এরর থাকলেও আমার কি আউটপুট সমস্যা হয়ে যাবে, তাহলে তাকে কস্টের সাথে কম্প্রোমাইজ করতে হবে। কথা কি বুঝছো? কেউ যদি আউটপুটস এররের সাথে কম্প্রোমাইজ না করে তাহলে তাকে কস্টের সাথে কি করতে হবে? কম্প্রোমাইজ করতে হবে। কথা কি বুঝছো? জি স্যার। অর্থাৎ তুমি যদি এরর একেবারে জিরো করে ফেলতে চাও তাহলে তোমাকে পিআই চয়েস করতে হবে, সেক্ষেত্রে তোমার কি কস্ট বেশি হবে। বুঝতে পেরেছো? তাহলে তুমি অ্যাজ এ ডিজাইন কন্ট্রোলার ডিজাইন, তোমার কাছে যখন কাস্টমার আসবে তুমি তাকে অবশ্যই প্রশ্ন করবা আপনার কি টাকা পয়সা নিয়ে কোনো অসুবিধা আছে, মানে সমস্যা হবে, টাকা পয়সা খরচ করতে অসুবিধা হবে। যদি সে বলে টাকা পয়সা কোনো ফ্যাক্টর না, আমার সিস্টেমটা হচ্ছে একেবারে পারফেক্টলি কাজ করতে হবে, কথা কি বুঝো, তাহলে তুমি তাকে অবশ্যই কোন ধরনের কন্ট্রোলার দিবা? পিআই কন্ট্রোলার দিবা। পিআই। আর সে যদি বলে ভাই একটু কম খরচের মধ্যে কোনোভাবে প্ল্যানটা যেন ভালোভাবে মানে আউটপুটটা পাই আর কি, প্রোডাক্টটা যেন পাই সেভাবে একটা ডিজাইন করে দেন, তাহলে তুমি চিন্তা করবা যে তাকে ল্যাগ দিয়ে কাজটা করাই। বুঝতে পেরেছো? ওকে, দ্যাটস দ্য থিংস। এটা যদিও আমি এই দুটোর জন্য ব্যাখ্যা করছি, এখানে পরে যেগুলো আলোচনা করব তাদের জন্য এই কথাগুলো কি প্রযোজ্য। এখন আসো, হ্যাঁ, সেই কথাটাতে আমরা এখনো যাইনি। তুমি যে প্রশ্নটা করেছো সেটা গুড কোয়েশ্চেন। যেহেতু এক বর্তমান আলোচনায় ওই প্রশ্নটি তোমার মনের মধ্যে তৈরি হয়েছে, তার মানে আমাদের লেকচারটা রাইট ট্র্যাকে আছে। বুঝতে পারছি কিনা? আমরা যে লেকচারটা দিচ্ছি সেটা এখন ভালো ট্র্যাকে আছে, যেহেতু তোমার মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে। বুঝতে পেরেছো? তো সেটাই আমরা এখন অ্যাড্রেস করব। স্যার আসো। আরেকটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, স্যার আমরা ওই ল্যাগ কন্ট্রোলারে কম্পেনসেটরে আমরা যে এক্সট্রা পোল যেটা এখানে অ্যাড করলাম এস প্লাস পিসি, যদি জি, স্যার এই পোলটা যদি স্যার রাইটে দিই বাট টেন্স টু জিরো, তাহলে স্যার কোনো প্রবলেম হবে কিনা? অবশ্যই সেটা দিলে তো তোমার ক্লোজ লুপ আনস্টেবল সিস্টেম ছাড়া, আনস্টেবল ছাড়া, সিস্টেম আনস্টেবল ছাড়া অন্য কোনো প্রবলেম? আনস্টেবল হওয়া মানে তো এটা হিউজ প্রবলেম। আমরা তো কন্ট্রোলার ইউজ করি সিস্টেম কাইদের স্টেবল করা অথবা তার পারফরম্যান্স কি করা, ইমপ্রুভ করা। স্যার টেন্স টু জিরো দিচ্ছি যে সেক্ষেত্রে। হ্যাঁ, টু জিরো কোনো প্রশ্ন নাই, সেটা ডানে গেছে মানে সিস্টেমটা আনস্টেবল হয়ে গেছে, তুমি এলোমেলো আউটপুট পাওয়া শুরু করো। ক্লোজ জি লুপ জি সিস্টেমের আউটপুটটাই হচ্ছে কি হয়ে যাবে তোমার শেষ। বুঝছি স্যার। বুঝতে পেরেছি কিনা? বুঝছি দিস স্যার। ইজ নেভার পসিবল। আমরা নর্মালি সেভাবে করি না বা চিন্তা করি না, ঠিক আছে? ওকে স্যার, বুঝছি স্যার। ওকে, বাট হ্যাঁ এখানে কথা আছে। এখন পর্যন্ত এই কথাটাকে আমি একেবারে ক্লোজ করে দিচ্ছি না, এখন পর্যন্ত যে রিসার্চ ট্রেন্ড, ঠিক আছে, জি সেই হিসেবে সেটা সম্ভব না। কিন্তু তুমি যদি কোনো মানে আউট অফ দ্য বক্স, যেহেতু চিন্তাটা আউট অফ দ্য বক্স, বিষয়টা খেয়াল করো। আমরা তো ওপেন লুপ সিস্টেম কিছু করছি না, বাট তুমি বলতে চাচ্ছ আমি যদি ডানে ক্লোজ টু জিরো ইউজ করি, হ্যাঁ ডানে গেলে তো ক্লোজ লুপ সিস্টেম প্রথমে আনস্টেবল হবে, বাট তুমি যদি এমন কোনো অ্যারেঞ্জমেন্ট সেখানে আনতে পারো রিসার্চ করে, যার মাধ্যমে তুমি সেটাকে মিটিগেট করতে পারবা এবং অন্য কোনো পারফরমেন্সের ক্ষেত্রে অন্য কোনো সুবিধা দিতে পারবা। বিষয়টা কি ক্লিয়ার কিনা? জি স্যার। দেন দ্য থট ইজ ওয়েলকাম। বুঝতে পেরেছো? চিন্তাটাকে স্বাগত জানানো হচ্ছে। মানে বুঝছি একেবারে স্যার। আমরা এখানে শেষ করে দিচ্ছি না চিন্তাটাকে, মানে এটা করাই যাবে না সেই কথা আমরা বলছি না, যে এখানে আমরা ফুল স্টপ দিচ্ছি না। বুঝতে পেরেছো? জি এখানে আমরা তোমার জন্য রাস্তা ওপেন রাখলাম, যদি সেটা সেইভাবে কোনো মেথোডোলজি ডেভেলপ করা যায়। বর্তমান লিটারেচারে সেটা সম্ভব, ঠিক আছে? জি স্যার। এটার মানে এই না যে দিস ইজ মানে ইম্পসিবল, সেটা না। যেমন এই যে গতকালকে একটা নিউজ পড়তেছিলাম, রিসেন্ট নিউজ, সেটি হচ্ছে যে চায়না হচ্ছে যে রিসেন্টলি হাইপারসোনিক মিসাইল টেস্ট করেছে, দুটো, পরপর দুটো। স্যার এটা তো কোন একটা সাগরে করছে না স্যার? হ্যাঁ, যেখানে করুক, এখানে পয়েন্ট হচ্ছে তারা পরপর দুটো হাইপারসোনিক মিসাইল টেস্ট করেছে
সেকেন্ড যে টেস্টটি, এটা পারমাণবিক মিসাইল হাইপারসোনিক, এবং সেটা শব্দের চেয়ে প্রায় 18 গুণ গতিতে চলতে পারে। তো যাদের ফিজিক্সের যথেষ্ট নলেজ আছে, যারা ফিজিক্সের এক্সপার্ট, তারা বলছে যে ফিজিক্সের যে ফান্ডামেন্টাল লিটারেচার, সেখানকার যে সীমাবদ্ধতা, যদি এটা সত্য হয়ে থাকে যে 18 গুণ গতিতে যে চলছে, এবং সেটা সত্য, তারা যেহেতু এটা টেস্ট করেছে, টেস্ট রেজাল্ট যেহেতু তারা পাবলিশ করেছে, সো দ্যাট মিনস দিস ইজ ট্রু। এবং এটা যদি সত্য হয়, তাহলে যারা ক্লাসিক্যাল ফিজিক্সের যে লিটারেচার, সেখানে যে সীমাবদ্ধতা, এই ডিজাইনের ক্ষেত্রে সেই সীমাবদ্ধতাকে ক্রস করেছে। কথা কি বুঝাতে পারলাম? জি স্যার, দিস ইজ কল্ড রিসার্চ। হ্যাঁ, এবং এক্সপার্টরা বলছে যে হাউ ওয়াজ দিস হ্যাপেন উই ডোন্ট নো, এটা কিভাবে হয়েছে সেটা আমরা জানি না, বাট উই আর কালেক্টিং দ্য ডেটা টু নো অ্যাবাউট দ্যাট। আমরা ওখানে ডেটা কালেক্ট করতেছি যাতে আমরা এটা জানতে পারি যে কিভাবে তারা এটা করেছে। বুঝতে পেরেছি কিনা? তো জি স্যার। সেজন্য কোনো কিছুকে মানে ফুল স্টপ দেওয়া যায় না সহজে, কেননা যে বিষয়টা আমরা আজকে পর্যন্ত প্রুভ করতে পারিনি সেটি ভুল, সে কথা বলা যাবে না, বলতে হবে সেটি আমাদের সীমাবদ্ধতা। বিষয়টা বুঝো, বুঝাতে পারলাম? বুঝছি স্যার। যেমন মনে করো যে আল্লাহ আছেন, এই কথাটা বলা হয়েছে পৃথিবী সৃষ্টির শুরু থেকে, আদম থেকে শুরু করা। তো আমাদের মুসলিমদের কনসেপ্ট অনুসারে বলা হয়েছে যে এই সবকিছু সৃষ্টির পিছনে যিনি করেছেন, সবকিছু সৃষ্টি লালন পালন সব করেছেন আল্লাহ তাআলা, রাইট? আমরা এইভাবে জি কনসেপ্ট লালন। এখন কেউ যদি প্রশ্ন করে বিজ্ঞান তো এখনো সেটা প্রমাণ করতে পারেনি, তাহলে সেটা যিনি ক্লেম করেছেন ওনার ওনার ভুল না, সেটা হচ্ছে যে যিনি প্রমাণ করতে পারেনি তার কি সীমাবদ্ধতা। কথা জি স্যার, ক্লিয়ার? এটা বিজ্ঞানের সীমাবদ্ধতা স্যার। হ্যাঁ, সীমাবদ্ধতা। সিমিলারলি মনে করো আজকে থেকে 1400-1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উনি মক্কার লোকেরা দেখেছেন যে ওনাকে চ্যালেঞ্জ করেছেন, উনি চাঁদ, ওনার হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। কয় খণ্ড হয়েছে? দ্বিখণ্ডিত। দ্বিখণ্ডিত হয়েছে। এখন এটা তো তখন ঘটেছে, ওনারা চোখে দেখেছে, ওনারা বিশ্বাস করেছে। এখন বর্তমান সায়েন্স যদি বলে এই কথাটা মনে হয় ভুয়া। ভুয়া মানে এটা না যে এটা আসলে ঘটনাটি ঘটেনি, ঘটনাটি ঘটছে, এটা বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি, ফর এক্সাম্পল। সিমিলারলি এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে কি মেরাজের ঘটনা ঘটেছে। মিরাজের ঘটনাটা, এটা আসলে ওই সময়ের যারা মানুষ তাদের আসলে সেটার কোনো ব্যাখ্যা ছিল না, যে এটা আসলে কিভাবে সম্ভব সেটা ওনারা বুঝতে পারে না, পেরেছে? না। মানে ওনাদের কাছে ওটার ব্যাখ্যা পাওয়ার মতো কোনো সায়েন্সই, বর্তমানে আমাদের যতটুকু সায়েন্স আছে ওই সময়ে ততটুকু সায়েন্স ছিল না, ফলে সায়েন্টিফিক্যালি সেটা আসলে জিরো এক্সপ্লেনেশন ওই সময়। বাট ওই সময়ের মানুষেরা যারা সাহাবা ছিল তারা সেটা বিশ্বাস করছে যে তুমি পুকুর থেকে পানি নিয়ে হাত মুখ দিয়েছো, ওই পানিগুলো এখনো কি করতেছে, এরকম ভাইব্রেট করতেছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করেছেন, সেটা একজনে দেখছেন, এই উজু করে পানির ভাইব্রেশন এখনো শেষ হয়নি, এই সময়ের মধ্যে উনি 7 আসমান, মানে পৃথিবী আসমান জমিন এরকম 7 আসমান সফর করে উনি আবার পৃথিবীতে চলে আসে। তাহলে সময়টা খুবই অল্প, কতটুকু সময় সেটা পরীক্ষা করতে হলে সেটা ধারণা পাবা। তুমি উজু করার জন্য পানির ভাইব্রেশন তৈরি করবা, ওই ভাইব্রেশনটা শেষ হতে যে সময় লাগছে এই সময়। কথা কি বুঝছো? দুনিয়ার পৃথিবীর এই সময়ের মধ্যে 7 আসমান ঘুরে আসছে। এখন সেটা সায়েন্টিফিক্যালি এখনো প্রমাণ করা যায়নি। কথা কি বুঝো নাই? বুঝছি স্যার। ওকে, সো চায়না যদি এই যে শব্দের চেয়ে 18 গুণ গতিতে চলে এরকম ক্ষেপণাস্ত্র তৈরি করে থাকে, কনসেপচুয়ালি উই বিলিভ দ্যাট, মানে এটা আমরা আগে থেকে বিশ্বাস করি। কথা বুঝো নাই? আমার কথা কি আমার ব্যাখ্যা বুঝতে পেরেছি? এটা বলার জন্য মূলত আমি এই পিছনের কথাগুলো বলেছি। জি মানে এটা যে পসিবল সেটা আমরা বিলিভ করি কনসেপচুয়ালি। শব্দের চেয়ে 18 গুণ না, শব্দের চেয়ে হাজার লক্ষ গুণ হয়তো সম্ভব গতিতে কোনো কোনো বাহন তৈরি করা সম্ভব। কথা কি বুঝো নাই আমার কথা? সম্ভব স্যার। সম্ভব কেন সেটা আমরা কনসেপচুয়ালি অ্যাজ এ মনে করো মুসলিম আমরা বিলিভ করি। কেন? মিরাজের ঘটনা যে ঘটেছে, আল্লাহ রসুলকে তো কোনো একটা বাহনের মাধ্যমে এই সফরটা করানো হয়েছে, রাইট? জি স্যার। তাহলে দ্যাটস হাউ উই বিলিভ দ্যাট এর চেয়ে হাজার গুণ গতিতে কোনো কিছু একটা ট্রান্সপোর্টেশন ডেভেলপ করা সম্ভব, কনসেপচুয়ালি বিলিভ করি। সো ফিজিক্যাল যে, তার মানে
আমরা আসলে ওই যে আমরা এই সাইনার এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা সায়েন্সের যে একটা নেক্সট স্টেজ ফাইনাল স্টেজে প্রবেশ করলাম। কথা বুঝো নাই? বিজ্ঞানের যে ডেভেলপমেন্ট সেটার ফাইনাল স্টেজে আমরা জাস্ট এন্টার করেছি এখন। এই কথাটার অর্থ হচ্ছে আমরা ক্লাসিক্যাল যে থিওরেম সেগুলোর বাহিরে আমরা প্রবেশ করলাম। দ্যাট মিন্স এতদিন ধরে যে বিজ্ঞান যে থিওরেম গুলোকে এস্টাবলিশ করেছে তার বাহিরে যাওয়া শুরু করলাম। সো দ্যাটস হাউ উই নো দ্য লিমিটেশন। ওকে, আমরা একটু বাইরে চলে গেছি 2-4 মিনিট, আমরা আবার আমাদের পড়ায় চলে আসি। সো রিসার্চ ইজ দিস। তুমি এগুলো নিয়ে তোমরা ভাবতে পারো, আরো রিসার্চ করতে পারো, এর সুযোগ আছে। হয়তো তোমাদের মধ্যে থেকে আরো কেউ ভালো কিছু ইমপ্রুভ করবো, এই আশা রাখলাম। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। এখন মনে করো তুমি শুধুমাত্র ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভ করবা, অথবা হ্যাঁ, সেক্ষেত্রে তোমার হাতে দুটো অপশন, পিডি এবং লিড। ওকে, সো পিডি এবং লিড ট্রানজিয়েন্ট রেসপন্স যেহেতু আমরা ইমপ্রুভ করব, সো এখানে মেইনলি আমাদের কনসেপ্ট হচ্ছে আমরা আমাদের ক্লোজ লুপ পোলসটার লোকেশন চেঞ্জ করব অথবা রুট লুকাস চেঞ্জ করব। কথা কি বুঝছো কিনা? মেইন কনসেপ্টটা হচ্ছে এখানে আমাদের রুট লুকাস চেঞ্জ করা অথবা আমাদের ক্লোজ লুপ পোলসের লোকেশন চেঞ্জ করা। বুঝাতে পারলাম? জি স্যার। সো আমরা যদি রুট ক্লোজ লুপ পোলসের চেঞ্জ করি তাহলে আমাদের কে এর মান চেঞ্জ করতে হবে, এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে আমরা রুট লুকাস যদি চেঞ্জ করতে চাই আমরা সেখানে জিরো অ্যাড করব। কি অ্যাড করব? একটা জিরো। জিরো অ্যাড করব। জিরো অ্যাড করে রুট লুকাসের পজিশনটা চেঞ্জ করে দেব। বুঝাতে পারলাম কিনা? জি স্যার। কারণ পোল অ্যাড করলে সিস্টেম চেঞ্জ হয়ে যেতে পারে, সে কারণে আমরা এখানে পোল অ্যাড করব না, আমরা কি অ্যাড করব? জিরো অ্যাড করব। সো এটাই হচ্ছে কনসেপ্ট। সো ইমপ্রুভিং ট্রানজিয়েন্ট রেসপন্স, সেজন্য আমরা পিডি ইউজ করব। পিডি কি? পিডি হচ্ছে দুটো কাজ করে, প্রপোর্শনাল অ্যান্ড ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মিন্স আমরা জানি 1/s কে বলা হয় ইন্টিগ্রেটর ল্যাপ্লাস ডোমেইনে, আর s কে বলা হয় ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েটর। সো সে কারণে এই যে s প্লাস zc আসলে মেইনলি এই যে এটা বাদ দাও, আমরা মেইনলি এখানে অ্যাড করতেছি s। বুঝতে পেরেছি কিনা? s মানে ডিফারেন্সিয়েশন। সো সেটা যেহেতু আমরা জিরোতে অ্যাড করব না, সেজন্য s প্লাস কি zc। বুঝাতে পারলাম? ওকে, দিস ইজ দ্য কনসেপ্ট। সো এখানে এইটার মাধ্যমে কি হবে, zc লোকেশন নে একটি জিরো অ্যাড করা হবে। কেন? যাতে ডিজাইন পয়েন্টটাকে কোথায় বসানো যায়? রুট লুকাসের উপরে বসানো যায়। বুঝতে পেরেছি কিনা? ওই যে আমরা দেখিয়েছি এখানে, এই যে আমাদের এই ডিজাইন পয়েন্ট, এটা যাতে রুট লুকাসের উপরে আসে সেজন্য আমরা একটা কি এখানে জিরো অ্যাড করে দিই। বুঝো নাই? রুট লুকাস এইখানে এসে শেষ হয়ে যাবে, রুট লুকাস এখান থেকে এখান দিয়ে চলে যাবে। কথা কি বুঝছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা জিরো অ্যাড করবো যাতে ডিজাইন পয়েন্টটা রুট লুকাসের উপরে যায়, এটা একটা কনসেপ্ট। যেহেতু এটা পিডি কন্ট্রোলার, সো এটা পিআই এবং পিডি এগুলো সেম ক্যাটাগরির কন্ট্রোলার, অতএব এটার জন্য অ্যাক্টিভ সার্কিট লাগবে। আর এই কাজটা করতে গেলে কিছু নয়েজ এবং স্যাচুরেশন অ্যাড হতে পারে। কথা কি বুঝছো? কিছু প্রবলেম তুমি ফেস করবা, নয়েজের প্রবলেম, এগুলো ট্যাকেল দেওয়ার জন্য তোমাকে এক্সট্রা কিছু কাজ করতে হবে, সেগুলো এখানে আলোচনার মেইন বিষয় না, সেজন্য আমরা এতটুকুতেই সন্তুষ্ট থাকি। সিমিলারলি আমরা প্যাসিভ কন্ট্রোলার দিয়েও এই কাজটি করতে পারবো, ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভ করতে পারবো। আর সেই প্যাসিভ কন্ট্রোলার নাম হচ্ছে কি? লিড কন্ট্রোলার। লিড। এখানেও একই কনসেপ্ট, আমরা গেইন চেঞ্জ করে ক্লোজ লুপ পোল চেঞ্জ করব অথবা একটা জিরো এড করব। কেন করব? যাতে ডিজাইন পয়েন্টটা রুট লুকাসের উপরে থাকে। কথা কি বুঝছো? এই যে এক নাম্বার। আর এই জিরোর প্রভাবটা আমরা কমিয়ে দেওয়ার জন্য একটা পোল ইউজ করব। সেই পোলটা অবশ্যই নেগেটিভ হবে ওই জিরো চেয়ে, মানে যাতে বাম পাশে থাকে। কথা কি বুঝছো? মোর নেগেটিভ মানে বাম পাশে থাকা, মানে এই পোলটা ওই জিরোর বামে থাকবে যেন, এই হচ্ছে বিষয়। এবং এখানে অ্যাক্টিভ সার্কিট লাগবে না যেহেতু এটা প্যাসিভ কন্ট্রোলার। তাহলে আমরা শুধুই স্টেট আরো ইমপ্রুভ করতে গেলে পিআই অথবা ল্যাগ, শুধু ট্রানজিয়েন্ট হলে পিডি এবং লিড, রাইট? এখন জি তুমি স্যার। এই প্রশ্নটা করেছিলে তোমাদের কেউ একজন, ওখানে আমরা চলে আসি। কেউ যদি একই সাথে দুটো ইমপ্রুভ করতে চায়, স্টেট এরর এন্ড ট্রানজিয়েন্ট রেসপন্স, তাহলে তাকে কি করতে হবে? পিআই এবং পিডি আর পিডি। ক্যাসকেড করতে হবে। এই দুটাকে কি করতে হবে? ক্যাসকেড করতে হবে। এই দুটো কন্ট্রোলারকে যদি তুমি ক্যাসকেড করো তাহলে তুমি একটা নতুন কন্ট্রোলার পাবা, আর সেটার নাম হবে কি? পিআইডি।
আচ্ছা স্যার, সেক্ষেত্রে স্যার কোনটা ক্যাসকেড করলে কোনটা আগে দিব কোনটা পরে দিব স্যার? ইট ডাজন্ট ম্যাটার, ক্যাসকেড মিন্স কে ডাজন্ট আগে ম্যাটার। কে পরে ডাজন্ট ম্যাটার। ওকে স্যার। তাহলে দুটোর মধ্যে কমন হচ্ছে প্রপোর্শনাল পার্ট, এই যে কে এন্ড কে, রাইট? সো দ্যাট মিন্স পি, পি কমন, তো আমি পি নিলাম, একটা থেকে আসবে ইন্টিগ্রাল, আরটা থেকে আসবে ডিফারেন্সিয়াল, ডিফারেন্সিয়েটর। ডিফারেন্সিয়েটর। তাহলে ইন্টিগ্রেটর এন্ড ডিফারেন্সিয়েটর প্রপোর্শনাল, সো এটার নাম হয়েছে কি পিআইডি। বুঝতে পারলাম? জি ওকে। স্যার। সিমিলারলি তুমি যদি প্যাসিভ কন্ট্রোলার ইউজ করতে চাও তাহলে তুমি বলবা ল্যাগ এবং লিডকে ক্যাসকেড করবা, এবং সেটাকে বলা হবে ল্যাগ লিড কন্ট্রোলার। কি কন্ট্রোলার? ল্যাগ লিড কন্ট্রোলার। সেক্ষেত্রে এই দুটো ক্যাসকেড হয়ে যাবে। ওকে, সো আমরা এখন বুঝে গেলাম দুটো যদি ইমপ্রুভ করতে হয় আমাদেরকে অ্যাক্টিভ কন্ট্রোলার ইউজ করে যদি ইমপ্রুভ করতে হয় তাহলে পিআইডি ইউজ করতে হবে, প্যাসিভ কন্ট্রোলার ইউজ করে যদি আমরা ইমপ্রুভ করতে যাই তাহলে ল্যাগ লিড ইউজ করতে হবে। তুমি ট্রান্সফার ফাংশনটা যদি কেয়ারফুলি খেয়াল করো তাহলে এখানে এই কেটা হচ্ছে পি এবং পিডি, পিআই এবং পিডি এর কমন পার্ট, এটা হচ্ছে প্রপোর্শনাল টার্ম। এরপরে নিচের যে এস, এটা আসছে কোত্থেকে? ইন্টিগ্রেটর থেকে, রাইট? ইন্টিগ্রেটর, জি স্যার, 1/s। হ্যাঁ, তারপরে এই ইন্টিগ্রেটর এসটাকে মিনিমাইজ করার জন্য এস প্লাস জেড ল্যাগ এটা ইউজ করা হয়েছে, কিন্তু এইখানে যে জিরো এটা আসছে কোত্থেকে? লিড থেকে, ডি থেকে, পিডি থেকে, রাইট? বুঝছো? বুঝতে পেরেছো? এই যে খেয়াল করো, এই এস, এই এস এরটা কমানোর জন্য এখানে একটা জিরো অ্যাড করা হয়েছিল, আর উপরের একটা জিরো হচ্ছে আই কন্ট্রোলার থেকে আসছে, ইন্টিগ্রেটর থেকে। উপরের আরেকটা জিরো হচ্ছে ডিফারেন্সিয়েটর থেকে আসছে। বুঝাতে পারছি কিনা? সে কারণে একটা জিরোকে বলা হয় ল্যাগ জিরো, যেটা হচ্ছে ইন্টিগ্রেটর থেকে আসছে, আরেকটাকে বলা হয় লিড জিরো, যেটা হচ্ছে কোথেকে আসছে? ডিফারেন্সিয়েটর থেকে আসছে। হ্যাঁ, সিমিলারলি ল্যাগ লিডকে যদি তুমি ক্যাসকেড করো, দুটো ট্রান্সফার ফাংশনকে তোমাকে গুণ করে ফেলতে হবে। গুণ করলে এই যে কে, এটা কমন টার্ম, এই কে পাওয়া গেল। তারপর হচ্ছে তুমি দেখো ল্যাগ কন্ট্রোলার থেকে আসছে এই যে এসপি ল্যাগ, এটা আসছে, সেটাকে মিনিমাইজ করার জন্য এই জিরোটা ইন্ট্রোডিউস করা হয়েছিল। আর লিড থেকে আসছে জেড ল্যাগ, আর সেটাকে রিডিউস করার জন্য এটি। এই কথাগুলোর মানে কি? এই কথাগুলোর মানে হচ্ছে তুমি ডিজাইন করার সময় তোমাকে এই যে প্রথমে সিলেক্ট করতে হবে পি ল্যাগ। ভালো করে বুঝো, প্রথমে কি সিলেক্ট করতে হবে? পি ল্যাগ। পি ল্যাগ সিলেক্ট করার পরে তার বামে ক্লোজ টু পি ল্যাগ তোমাকে জেড ল্যাগ বসাইতে হবে। বুঝতে পেরেছো? এরপরে তোমাকে সিলেক্ট করতে হবে জেড ল্যাগ, জেড লিড, জেড লিড। জেড লিড সিলেক্ট করার পর তোমাকে পি লিডটা সিলেক্ট করতে হবে জেড লিডের বামে এবং ক্লোজ টু জেড লিড। বুঝতে পারছি? এই কারণে জি এগুলো স্যার। এগুলো হচ্ছে যে সিকোয়েন্সিয়ালি বিষয়গুলো কি করতে হবে? চিন্তা করতে হবে, এমনি চিন্তা করলে হবে না। আমি যে কথাগুলো বলেছি সেগুলো সব এখানে বলা আছে। এটার জন্য অ্যাক্টিভ সার্কিট লাগবে, এটার জন্য অ্যাক্টিভ সার্কিট লাগবে না। তাহলে কিছু নয়েজ অ্যাড হতে পারে, এখানে প্রবলেম হতে পারে, যেটা এটা তো হবে না। তাহলে এই বিষয়গুলো নিয়ে সব মিলে ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে? নরমালি সেভাবে কম্বিনেশন করা হয় না, এই কারণ তাদেরকে ক্যাটাগরাইজ করা হয়েছে অ্যাক্টিভ প্যাসিভ, এই কারণে তাদের এই যে সফটওয়্যারের রিলেশন অনুসারে। ঠিক আছে? তারপরে অসম্ভব কিছু না, আপাতত সেভাবে আমরা করব না। সো এখানে অ্যাক্টিভ প্যাসিভ, তাহলে আমরা অ্যাক্টিভ কন্ট্রোলার কয় প্রকার? দুইটা স্যার। আচ্ছা। তিনটাই। হ্যাঁ। যেমন মনে করো একজনের চিন্তা করলো আমার কাছে কস্ট খুব একটা ফ্যাক্টর না, শুধুমাত্র স্টেট এরর ইমপ্রুভ করার জন্য আমি পিআইডি কন্ট্রোলার ইউজ করব। তো সেখানে আমি এই যে ডিফারেন্সিয়েটর টার্মটাকে আমি কি করে রাখবো? ইনঅ্যাক্টিভ করে রাখবো। কথা কি বুঝছো? জিরো করে রাখবো। সো সেটা, সো নরমালি যেটি হয় আমরা পিআইডি কন্ট্রোলার ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে। তো কারণ পিআইডি কন্ট্রোলারকে আমি পিআই হিসেবে ব্যবহার করতে পারি, পিডি হিসেবে ব্যবহার করতে পারি, আবার পিআইডি হিসেবেও ব্যবহার করতে পারি। কথা কি বুঝছো? বা কস্ট বা ইত্যাদি বিভিন্ন অবস্থার অনুসারে, ডিজাইন এনভায়রনমেন্ট অনুসারে আমরা কোনো সময় পিআই ইউজ করি। অর্থাৎ কোনো একটা ডিজাইনের ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে এটা কোনো সময় পিডি, এখানে পিডি বা পিআইডির কাজ দরকার নেই, এটা সব সময় পিআই দরকার হবে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের শুধু শুধু খরচটা ইনক্রিজ করবো না। কথা কি বুঝছো? আমরা সেখানে পিআই বাদ দেবো।
অথবা পিরিয়ড। সো ইট ডিপেন্ডস অন দা অ্যাপ্লিকেশনের উপর বেস করে এই যে সিদ্ধান্ত হয়। আর ল্যাগ লিডের ক্ষেত্রেও হচ্ছে আমরা যেভাবে যে পারপাসে যে অ্যাপ্লিকেশনে যেটি দরকার হবে সেই অনুসারে আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমাদের বেসিক কন্ট্রোলারও একইভাবে তিন প্রকার বা কম্পেনসেটর তিন প্রকার, ল্যাগ, লিড, ল্যাগ লিড। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা 6 প্রকারের কন্ট্রোলার আমরা শিখে ফেললাম, বা 2 প্রকারের কন্ট্রোলার আমরা শিখে ফেললাম। এখন প্রত্যেকটা কন্ট্রোলার কি পারপাসে ব্যবহার করব সেটা আমরা জানলাম, তাদের ক্যারেক্টারিস্টিক্স কি তাও জানলাম, তাদের ট্রান্সফার ফাংশন কি তাও জানলাম। এবং এখন যে জিনিসটা জানতে হবে তাদের ব্লক ডায়াগ্রামে সিস্টেম ব্লক ডায়াগ্রামে তাদের পজিশন কোথায় হবে এবং তাদের ছবিটা কিরকম হবে। যেমন দেখো পিআই কন্ট্রোলার, তাহলে ক্লোজ লুপ সিস্টেম ডায়াগ্রামে তার পজিশন হবে প্ল্যান্টের বামে। ঠিক আছে? এই লোকেশনটা হচ্ছে আমাদের কন্ট্রোলারের লোকেশন। এবং এখানে আমরা ট্রান্সফার ফাংশনটা এভাবে বসিয়েছি। এই ট্রান্সফার ফাংশনটা আমরা এইভাবে কম্বাইনলিও বসাতে পারি, অথবা আমরা ডিসক্রিট ভাবে বসাতে পারি। কিভাবে? ক্যাসকেড ভাবে। খেয়াল করো, মানে প্যারালালি আমরা যদি এটাকে k1 বলি আর এটাকে যদি k2/s বলি, এই দুটোকে আমরা ব্লক রিডাকশন টেকনিক অনুসারে যদি রিডাকশন করি তাহলে কি হবে? k1 + k2/s, রাইট? তাহলে এটাকে যদি আমরা যোগ করি s কে কমন নিয়ে, তাহলে কি হবে? s উপরে k1 s * k2/k1। তাহলে এটাই হচ্ছে আমাদের কি জেড ল্যাগ, রাইট? বুঝছো কিনা? এটা হ্যাঁ, মানে যে আমরা এখানে যেটাকে a বলছি, এই যে s + a বললাম, এটাই হচ্ছে k2/k1, রাইট? জি স্যার। তাহলে এখানে দেখো, এটা বোঝার চেষ্টা করো জিনিসটা, এটা বোঝার বিষয়। এখানে প্রপোর্শনাল টার্মটা কি? k1, রাইট? আর ইন্টিগ্রাল টার্মটা হচ্ছে এই যে 1/s, যেখানেও একটা কনস্ট্যান্ট আছে, বাট এখানে মেইন যেটি গেইন টার্ম সেটা হচ্ছে কি? k1, ঠিক না? তাহলে তুমি k1 এর মান যতই বাড়াতে থাকবা, k2/k1 এর মান ততই টেন্ডস টু 0 হতে থাকবে না? ওইটাই তো আমরা পিআই কন্ট্রোলার ডিজাইনে বলেছিলাম যে জিরোটাকে এমন ভাবে অ্যাড করতে হবে যাতে যেটা টেন্ডস টু কি হয়? ক্লোজ টু। 0 হয়। তাহলে সেটা হচ্ছে কিনা? হচ্ছে তো। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই? জি 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 জি, ওটা হচ্ছে টেন্ডস টু 0 হবে। সেটা এখান থেকেও দেখা যাচ্ছে, ঠিক কি না? কনসেপচুয়ালি এখান থেকে দেখা যাচ্ছে। তো এগুলাকে যদি তোমাদেরকে ডিফাইন করতে বলে যে পিআই কন্ট্রোলার কাকে বলে, ডেফিনেশনটা আমি আর বলিনি, সেটা তোমরা নিজেরা শিখে নিবা। সেটা বলা হচ্ছে কম্পেনসেটর উইথ এ পোল at the origin and a zero close to the pole is called an ideal integral compensator বা PI controller। বুঝছো? পিআই কন্ট্রোল স্যার, পিআই কন্ট্রোলারে তো তাহলে স্যার আমরা যে পোল যেটা অ্যাড করব সেটা তো আমার মানে জিরোতেই থাকবে। ওটাই তো ইন্টিগ্রেটর মানে কি? ইন্টিগ্রেটর মানে জিরোতে পোল অ্যাড করা। জি স্যার। আর ল্যাগে হচ্ছে যে জিরোতে করতে পারবো না, সেজন্য জিরোর কাছাকাছি করবো। কাছাকাছি করা। জি স্যার। ওই পার্থক্য এখানে। তাহলে ল্যাগ কম্পেনসেটর সিমিলার কথা। এটা যদি আমার প্ল্যান্ট হয়, এটা হচ্ছে ল্যাগ কম্পেনসেটর, বামে বসবে। তো তুমি দেখতে পাচ্ছ এখানে একটা পোল অ্যাড করা হয়েছে জিরোর কাছাকাছিতে, ওটাকে কমানোর জন্য একটা জিরো অ্যাড করা হয়েছে ওটার পাশে, এই যে বামে। ঠিক আছে? এই যে এইভাবে, এটা হচ্ছে ব্লক। তারপরে তোমার যদি আমরা পিডি বলি, সিমিলার কথা, এটা হচ্ছে পি টার্ম, এটা প্রপোর্শনাল টার্ম, আর এটা কি? ডেরিভেটিভ টার্ম। ঠিক আছে? এস। এই দুটোকে যদি আমি ব্লক রিডাকশনের মাধ্যমে রিডিউস করি তাহলে এটা আসবে। ঠিক আছে কিনা? দুটো ট্রান্সফার ফাংশন যোগ হবে, যোগ হলে k2 s প্লাস k1/k1/k2। কথা ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের এখানে এই পয়েন্টে সে একটা কি অ্যাড করবে? জিরো অ্যাড করবে। এভাবে পিডি পেয়ে গেলাম। সিমিলারলি লিড এরটা তোমরা দেখে নিবা, একইভাবে এরকম ফিগার, ওই ভিতরে ট্রান্সফার ফাংশনটা চেঞ্জ হবে। তারপরে পিআইডি, পিআইডি হচ্ছে কি? এই যে পি টার্ম, আই টার্ম, ডি টার্ম। ঠিক আছে? এটা পি টার্ম, এটা আই টার্ম, আর এটা কি? ডি টার্ম। তো তোমাকে প্র্যাকটিক্যাল লাইফে পিআইডি কন্ট্রোলার ডিজাইন করা মানে এই যে k1 k2 k3 এই মানগুলো বের করা। কথা কি বুঝছো? তুমি মাইক্রো কন্ট্রোলারকে শুধু সেট করে দিবা এই তিনটি ভ্যালু। বুঝো নাই? বুঝছি স্যার।
অথবা সেন্সর অনুসারে, আউটপুট সেন্সরের মান অনুসারে মাইক্রোকন্ট্রোলার তোমার প্রোগ্রাম এই 3টি মান ক্যালকুলেট করে তোমার মাইক্রোকন্ট্রোলারকে বলে দিলে মাইক্রোকন্ট্রোলার সেই অনুসারে পাওয়ার ইলেকট্রনিক সুইচের জন্য যে সুইচিং ফাংশন, কথা কি বুঝছো? ওই যে পাওয়ার ইলেকট্রনিক সুইচিং ফাংশন একটা ডি বলো না, তোমরা কি 7 সেমিস্টারে না? জি। ডি মানে কি? ডি মানে কি? পাওয়ার ইলেকট্রনিক্স, তোমরা এই যে সুইচিং করছো, এরকম সুইচিং করছো না? করছি তো স্যার। এই যে অন টাইম অফ টাইম পড়ো না? করছি স্যার। তাহলে অন টাইম ডিভাইডেড বাই টোটাল টাইম, এটাকে কি বলে? তো সেটা বলো না। এই ডিউটি সাইকেল মানে কি? ডিউটি সাইকেল মানে তোমার আউটপুট কত হবে সেটা কন্ট্রোল করবে ডিউটি সাইকেল, রাইট? এই ডিউটি সাইকেল বাড়ালে কমালে তোমার এভারেজ আউটপুট কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, রাইট? সো ডিউটি সাইকেল ইজ দ্য ইন্ডিকেশন অফ দ্য আউটপুট, ঠিক কি না? তাহলে আউটপুট কত? মনে করো আউটপুট 10, এটাকে 5 করতে যাচ্ছ, তো তুমি ডিউটি সাইকেল কমাই দিবে না বাড়াই দিবা? মনে করো আউটপুট বর্তমানে সেন্সর আউটপুট মেজার করলো 10, এখন তোমাকে ওই আউটপুটটা 5 করে ফেলতে হবে, তাহলে ডিউটি সাইকেল আগের অবস্থায় থাকবে নাকি অর্ধেক কমে যাবে? কমে যাবে, ভেরি গুড। সিমিলারলি ডিউটি সাইকেলটা কোত্থেকে নির্ধারণ হবে? ডিউটি সাইকেলটা নির্ধারণ হবে এই যে K1 K2 K3 এর মানের উপরে বেস করে। বুঝে আসছে? হ্যাঁ, সেটা এখন বুঝে আসেনি, বাট তোমাকে হিন্টস দিলাম। এই যে ডিউটি সাইকেল, এটা তুমি নিজের হাতে বসে দিতে পারো। এখন বর্তমানে তুমি পাওয়ার ইলেকট্রনিক্স যা শিখতেছো সেখানে তুমি ডিউটি সাইকেলটা নিজে বলে দিচ্ছ যে 0.5, কথা বুঝো। হ্যাঁ, সরি একটু। আচ্ছা, সরি। এখন আমি শুনো, আমি কি বলতে চেয়েছি কথাটা আবার বলছি। মনে করো তুমি পাওয়ার ইলেকট্রনিক্সে এই যে বাক কন্ট্রোলার, বুস্ট কন্ট্রোলার, বাক বুস্ট কন্ট্রোলার এগুলো পড়ছো না? করছি স্যার। ওখানে কন্ট্রোলার বলে কনভার্টার বলা হয় কি, ঠিক না? হ্যাঁ, নরমালি কমন টার্ম হচ্ছে কনভার্টার, বাক কনভার্টার, বুস্ট কনভার্টার, বাক বুস্ট কনভার্টার অথবা অ্যাম্পলিফায়ার পড়ছো কিনা বিভিন্ন রকম। সো সেখানে সুইচের যে ডিউটি সাইকেল ইজ এ ম্যাটার। তো মনে করো কোন একটা সিস্টেমে তুমি আউটপুট মনে করো 10 ভোল্ট পেতে গেলে তুমি দেখতেছো যে 10 ভোল্ট যদি পেতে চাও তোমার ডিউটি সাইকেল দিতে হবে কত? 0.7। কত দিতে হবে? 0.7 যে শাইখ ইরফান নাকি? শাইখ ইরফান, মনে খুব আনন্দ না? 10 ভোল্ট। আচ্ছা, এই যে 10 ভোল্ট আমরা যে আউটপুট পেতে চাই সেজন্য তুমি পাওয়ার ইলেকট্রনিক্স এর ক্যালকুলেশন অনুসারে দেখতে পাচ্ছ ডিউটি সাইকেল কত? 0. কত? 7, লেটস সে 0.7 মিন্স ফুল সাইকেলের মধ্যে ফুল সাইকেলটা যদি এখান থেকে এই পর্যন্ত মনে করো ফুল সাইকেলটা যদি লেটস সে 20 সেকেন্ড হয়, তাহলে তার 70% পর্যন্ত তোমাকে সুইচটাকে কি রাখতে হবে? অন রাখতে হবে। বাকি সময় কি থাকবে? সুইচটা অফ থাকবে। এই হচ্ছে কথা। অর্থাৎ তুমি পাওয়ার ইলেকট্রনিক্স থেকে এটা শিখলা যে ডিউটি সাইকেল যদি 0.7 হয় কোন একটা কনভার্টারের আউটপুট হবে কত ভোল্ট? 10 ভোল্ট। আচ্ছা, এই যে 0.7 এটা তো তুমি যখন পাওয়ার ইলেকট্রনিক্স পড়তেছো তখন তুমি কনসেপচুয়ালি ডিউটি সাইকেল 0.7 সেটা মাথার মধ্যে রেখেই পড়াটা শিখতেছো। এই যে 0.7 সেটা তুমি একটা পাওয়ার ইলেকট্রনিক্স যখন পড়তেছো তখন তুমি হয়তো এই আমরা যখন সেটা পড়াচ্ছি তখন তোমাকে বলতেছি তুমি একটা ফাংশন জেনারেটর বা সামথিং এলস থেকে এই 0.7 ডিউটি সাইকেলটা জেনারেট করে তুমি সিস্টেমকে দিয়ে দিলা, হয়ে গেল, সুইচগুলো অপারেট করবে, রাইট? জি স্যার। এখন তুমি যখন কন্ট্রোল সিস্টেম এবং পাওয়ার ইলেকট্রনিক্সকে যখন কি করবা, কম্বাইন করবা,
কি করবা, কম্বাইন করবা। তাহলে হচ্ছে কি এই ডিউটি সাইকেলটা আর তুমি ফাংশন জেনারেটর থেকে দিতে পারবে না। তখন তোমাকে এমন একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে আউটপুটটা অটোমেটিক মেজার করে, সেই অটোমেটিক ডিউটি সাইকেল তৈরি করে সেটা কি করবে, সিস্টেমকে ইনপুট হিসেবে দিবে। কথা ক্লিয়ার কিনা এখন, এখন বুঝে আসছে? জি স্যার। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো কিনা? দিস ইজ নট এ মানে সিম্পল টাস্ক। এই কনসেপ্টটা জাস্ট এটা আমাকে পড়ার সময় বলারই দরকার নেই, এটা বলছি এই কারণে যাতে তোমার মধ্যে পুরো বিষয়টার একটা সিনারিও আসে যে আসলে এই যে মাল্টিপল যে ডিসিপ্লিন এগুলোর মধ্যে সম্পর্কটা কোথায়। বুঝতে পেরেছো কিনা? দিস ইজ নট দ্য পার্ট অফ লেকচার, এটা এক্সট্রা করছি। তাহলে এর জন্য যেটি করতে হয় এখানে অটোমেটিক যখন তুমি করবা তখন তো এই যে 0.7 ডিসাইড করবে, এই 0.7 যে তৈরি হবে মাইক্রো কন্ট্রোলার, যে 0.7 একটা কি তৈরি করবে, ডিউটি সাইকেল তৈরি করবে, সেটার জন্য তোমাকে একটা বলে 0.7 সব এই লেখাটা তোমাকে তো এখন ইনপুট দিতে হবে, রাইট? সেই 0.7টা বলে দিবে একটা ইন্টেলেকচুয়াল তোমার প্রোগ্রাম। তোমার প্রোগ্রাম সেটি বলে দিবে 0.7 যদি হয় ডিউটি সাইকেল তাহলে আউটপুটটা 10 থাকবে, আউটপুটটা 5 থাকবে যদি ডিউটি সাইকেল পয়েন্ট কি হয় 4 হয়। তাহলে এই 0.4 হলে যে ডিউটি সাইকেল আউটপুট 5 হবে সেই বিষয়টা ক্যালকুলেশন করে দিবে তোমার প্রোগ্রাম। সেই প্রোগ্রাম বললো যে ডিউটি সাইকেলকে কত করো, 0.4 করো, এটা মাইক্রো কন্ট্রোলারকে কমান্ড দিবে। তখন মাইক্রো কন্ট্রোলার যখন পাবে যে আমাকে বলা হয়েছে ডিউটি সাইকেল 0.4, তখন মাইক্রো কন্ট্রোলার কি করবে, পিডব্লিউএম যে ফাংশন সেটার মাধ্যমে তোমাকে একটা ডিউটি সাইকেল তৈরি করে দিবে। কত, 0.4। 4। সেই 0.4 ডিউটি সাইকেলের সিগন্যালটা তোমার পাওয়ার ইলেকট্রনিক যে সার্কিট সেটাকে অপারেট করবে, করলে তোমার যে পাওয়ার ইনপুট, খেয়াল করো এখন আরেকটা নতুন শব্দ ইউজ করেছে, পাওয়ার ইনপুট, সেই পাওয়ার ইনপুটকে থেকে 0.4 ডিউটি সাইকেলের পরিমাণ পাওয়ার নিয়ে সেটার অ্যাভারেজটা আউটপুটে দিবে, তখন তুমি নির্দিষ্ট আউটপুটটা পাও। দিস ইজ হাউ দ্য কন্ট্রোল অ্যান্ড আদার সাবজেক্ট আদার ডিসিপ্লিন ওয়ার্ক টুগেদার। বুঝতে পারছো? এটা এক্সট্রা কথাবার্তা বললাম, যদিও সেটা ইনিশিয়াল লেকচারে প্রথম দিকের লেকচারে সেগুলো বলেছিলাম, তোমাদের হয়তো মনে নেই বা আছে। হ্যালো, তাহলে আমাদের কন্ট্রোলার রিলেটেড যে পড়া পিআইডি, পিআই, পিডি, ঠিক আছে? জি স্যার। এই বিষয় সম্পর্কিত আমাদের যে লেকচার, যে মেইন লেকচার সেটা আমাদের শেষ। আর বাকি যেগুলো সেগুলো যেগুলো বলেছি সেটা জাস্ট স্টেপ। তো আমরা তিন ধরনের অ্যাক্টিভ কন্ট্রোলার, তিন ধরনের ফেসিভ কন্ট্রোলার শিখলাম, পিআই, পিডি এবং পিআইডি। তাদের প্রত্যেকটা ট্রান্সফার ফাংশন, ক্যারেক্টারিস্টিক্স সেগুলো জানলাম, এবং ল্যাগ লিড কন্ট্রোলার সেই সম্পর্কেও আমরা জানলাম, এবং আমরা সেটাকে কম্বাইনলি ইউজ করলে সেটা ট্রান্সফার ফাংশনের স্ট্রাকচার কীরকম হবে, আর যদি আসলে আমরা সেটাকে প্যারালাল কানেকশনের মাধ্যমে ইউজ করি, আসলে নর্মালি যেটি ইউজ করা হয় যে এইভাবে প্যারালাল কানেকশন হিসেবে সেটাকে চিন্তা করা হয়, ঠিক আছে কিনা? কিন্তু সেটা থিওরিটিক্যাল আলোচনার জন্য সেটাকে আমরা এখানে কম্বাইন করেছি। তাহলে এখানে মেইন হচ্ছে যে K1, K2, K3 এই টার্মগুলো। আচ্ছা, তাহলে এখন তুমি পিআইডি কন্ট্রোলার তাহলে যে ডিজাইন করবা, তুমি অ্যাজ এ ডিজাইনার তুমি কি করবা, তুমি একসাথে কি পিআইডি সবকিছু বসাই দিবা এইভাবে না। তুমি প্রথম যখন ডিজাইন ফেসে থাকবা, ডিজাইন কমপ্লিট হয়ে গেলে এরপরে পুরোটা ইউজ করবে, কোনো সমস্যা নাই, সেই নিজে নিজে ইনপুট তুমি নিজে নিজে করবে। কিন্তু ফার্স্ট ডিজাইন স্টেপে যখন তুমি ডিজাইন করতে যাবা তখন তোমাকে স্টেপ বাই স্টেপ ডিজাইন করতে হবে।
তুমি একসাথে তিনটা করতে গেলে কখনো তুমি সমাধানে বা সলিউশন যেতে পারবে না। তোমাকে সিম্পল থেকে শুরু করে আস্তে আস্তে কমপ্লেক্সে যেতে হবে। তো সেটি করার জন্য আমরা যেটি করি, প্রথমে আমরা কোন একটা সিস্টেমের আগে আউটপুটটা মেজার করি। প্রথমে আউটপুট মেজার করে, প্রথমে আউটপুটটা নিয়ে সেটার পারফরমেন্স মেজার করি, যে তার ট্রানজিয়েন্ট রেসপন্স কেমন, এই অবস্থায় কেমন আছে। আর সেই যে আমি কোনো ধরনের কন্ট্রোলার দিই নাই, এখনো কোনো ধরনের কি দিই নাই, কন্ট্রোলার দিই নাই, মনে করো এটা কোনো ধরনের কন্ট্রোলার দিই নাই, তাহলে এই সিস্টেমটাকে বলা হবে আনকম্পেনসেটেড সিস্টেম। বুঝাতে পারলাম? হ্যালো? জি স্যার, বুঝছি স্যার। অর্থাৎ আমি কোনো কম্পেনসেটর দিই নাই, তাহলে এই সিস্টেমটাকে বলা হবে আনকম্পেনসেটেড সিস্টেম। আর কন্ট্রোলার দেওয়ার পরে যে সিস্টেমটা, সেটাকে বলা হবে কি, কম্পেনসেটেড সিস্টেম। তাহলে কম্পেনসেটেড সিস্টেম আর আনকম্পেনসেটেড সিস্টেম বুঝছো? তাহলে আনকম্পেনসেটেড যে সিস্টেম, সেটার প্রথমে পারফরমেন্স মেজার করতে হবে। কেন করব? আমি দেখব যে আমি যে ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভ করব, সেটা কতটুকু করতে হবে, আদৌ কি করতে হবে না করতে হবে না, কতটুকু করতে হবে। মনে করো আমি পিক টাইম পাইলাম, ওই যে বলছি 10 সেকেন্ড, সেটলিং টাইম পেলাম 20 সেকেন্ড। সো এই যে পারফরমেন্সটা পেলাম আনকম্পেনসেটেড সিস্টেমে, সেখান থেকে আমি বুঝতে পারলাম যে এইভাবে হবে না, আমাকে এখানে সেটলিং টাইম করতে হবে 10, আর পিক টাইম যা হবে হোক, সমস্যা নেই, সেটলিং টাইম কত করতে হবে, 10 করতে হবে। তাহলে এই যে আমি বুঝলাম, এটা বুঝার জন্য আমাকে প্রথমে আনকম্পেনসেটেড সিস্টেমের পারফরমেন্সকে কি করতে হবে, মেজার করতে হবে বা অ্যানালাইসিস করতে হবে। তাহলে আমি বুঝলাম আমার ইমপ্রুভ করতে হবে কতটুকু, সেটি বুঝলাম। বুঝার পরে যেহেতু আমি ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভ করব, তাহলে আমি প্রথমে কি ডিজাইন করব, পিডি পার্টটা ডিজাইন করব। কোন পার্টটা? পিডি পার্টটা। পিডি পার্টটা ডিজাইন করে আমি আমার যে ট্রানজিয়েন্ট রেসপন্স রিকোয়ারমেন্ট বা স্পেসিফিকেশন, সেটা মিট করার চেষ্টা করব, সেটা অ্যাচিভ করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে সেটি যখন হয়ে যাবে, আমরা যখন প্রাইমারি ডিজাইন সম্পন্ন করব, তখন আমরা সিস্টেমটাকে সিমুলেট করব, মানে সিস্টেমটাকে রান করব। রান করার পর আমরা যেই ডিজাইন, সেই ডিজাইনের পারফরমেন্সটা দেখব যে ঠিকমতো হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নেই, আর যদি না হয় তাহলে আমরা আবার 1 নাম্বার স্টেপে চলে যাব, সেখান থেকে আবার এগুলো সলভ করব। কথা কি বুঝে আসছে? জি স্যার। এই পার্টটা যখন শেষ হয়ে যাবে এতটুকুতে, তাহলে আমাদের পিডি পার্টটা কমপ্লিট। এবার আমরা পিআই পার্টে যাব। এখন আমরা পিআই পার্ট ডিজাইন করব, যাতে আমাদের স্টেট যে এররের যে ইমপ্রুভমেন্ট, সেটি মিট করতে পারি, সেটি আমরা ফুলফিল করতে পারি বা প্রডিউস করতে পারি। এখন সেটি করার পর, সেটি যদি আমরা করে ফেলতে পারি, তাহলে আমরা অবশ্যই আমরা আগে থেকে কিছু কেয়ার মান পেয়েছি, এখন আমরা সবগুলো 3টি কেয়ার মানই আমরা পেয়ে যাব সেখান থেকে গেইনের জন্য। এরপর আমরা টোটাল সিস্টেমটাকে কি করব, সিমুলেট করব। সিমুলেট করার পর বা প্র্যাকটিক্যালি সেটাকে চালাবো, চালিয়ে আমরা যে আউটপুট, সেই আউটপুটের মেজারমেন্ট, পারফরমেন্স মেজার করে ট্রানজিয়েন্ট রেসপন্স অ্যান্ড স্টেট রেসপন্স, অর্থাৎ টোটাল রেসপন্সটা আমরা মেজার করব, করে দেখবো যে আমাদের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে আমরা ডান, এখানে আমাদের কাজ শেষ। আর যদি না হয় তাহলে আমরা আবার হয় 5 নম্বরে যাব, না হয় কয় নম্বরে যাব, 1 নম্বরে যাব। বুঝে আসছে? দিস ইজ হাউ পিআইডি কন্ট্রোলার ডিজাইন স্টেপ। একইভাবে সিমিলারলি ল্যাগ লিড কন্ট্রোলার, এখানে যেখানে আমরা পিডি বলেছি সেখানে লিড, যেখানে পিআই বলেছি সেখানে লিড আসবে, ল্যাগ আসবে। তাহলে এইভাবে ল্যাগ লিড কন্ট্রোলার ডিজাইন করা হয়, সেটা বই থেকে তোমরা দেখে নিবা, সেটা আমি বলছি না এখানে। ল্যাগ লিড কন্ট্রোলার ডিজাইনের স্টেপ। তাহলে এই হচ্ছে আমাদের সেগমেন্ট। এই সেগমেন্ট থেকে অবশ্যই এক প্রশ্ন থাকবে এবং সে খুবই ইন্টারেস্টিং সেগমেন্ট। এখন বইয়ে এই রিলেটেড দুটো এক্সাম্পলও আছে, সেগুলো দেখবা আমরা। তাহলে এখানে আমাদের লেকচার আজকের মতো এখানে শেষ করতেছি। আগামী সপ্তাহে আমরা একটা সেগমেন্ট আছে, সেটা শেষ করব। ওকে? জি স্যার। স্যার, তো তোমাদের কোনো প্রশ্ন আছে? স্যার আগে পড়ি স্যার, কোনো প্রশ্ন আসলে তারপর বলো। ক্লাসে বলবো স্যার। তো ইরফান, স্যার তুমি স্লাইডটা মাঝখান আপলোড থেকে, করে দিন স্যার। হ্যাঁ আপলোড করে দিও। ইরফানকে বলতেছি, ইরফানকে শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। তোমার ওখান থেকে আমরা একটু ডিস্টার্ব ফিল করেছিলাম মাঝখান দিয়ে, তুমি কিন্তু আমাদেরকে কিছুই বলোনি। স্যার সরি স্যার। স্যার সরি স্যার। আমরা তোমার দৃষ্টি আকর্ষণ করেছিলাম ওই সময়। অবশ্য তুমি সাথে সাথে রেসপন্স করছো, এই জন্য সেটা অসুবিধা হয়নি। জি স্যার, আমার ভুল হয়েছে স্যার, আমি আসলে আনমিউট ছিলাম তো স্যার। জি স্যার। ঠিক আছে। হিমু 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 একটা
তোমাদের সবাইকে নিয়ে একটা ক্লাস পার্টি আয়োজন করবে, আমাদেরকে দাওয়াত দিবে আর কিছু। ঠিক আছে ইরফান? ইনশাআল্লাহ স্যার। হুম, এই ও স্পন্সর করবে আর আমাদের সবাইকে দাওয়াত দিবে। ওকে, জি স্যার, তাকে খুব খুশি মনে হচ্ছে স্যার। খুশি তো? অফ ক্যাম্পাসে এখন ভাইবা হবে, পরীক্ষা না হলেও সে খুশি না? তো ঠিক আছে, তোমাকে ধন্যবাদ, আমরা অনেক কথা বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমরা অ্যাটেন্ডেন্স কি স্যার ওপেন করেছি? হ্যাঁ এখনো করি নাই, করতেছি। এখানে হচ্ছে যে অর্থাৎ তুমি ম্যাটল্যাবের মাধ্যমে কিভাবে আহ, কোন একটা সিস্টেমের জন্য কন্ট্রোলার ডিজাইন করতে হবে স্টেপ বাই স্টেপ সেভাবে পড়ায়। তো যেহেতু তোমরা ল্যাব, আমার সাথে তোমাদের ল্যাব নেই, সেই পার্টটা তো তোমাদের হচ্ছে না, সেই হিসেবে আমি লেকচার শেষ করে যদি সময় পাই আমি ওই রিলেটেড কিছু বিষয় হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় নিয়ে তোমাদেরকে একটু দেখাবো হয়তো। ঠিক আছে? আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। হুম, স্যার আমরা কোনো একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক অথবা মেকানিক্যাল নেটওয়ার্ক, ধরেন ইলেকট্রিক্যাল ধরেন লুপ আপনার 2টা লুপ অথবা 3টা লুপের ওই ইয়েগুলা নেটওয়ার্কগুলো স্যার, আমরা ওখান থেকে যদি ট্রান্সফার ফাংশন বের করতে যাই, প্রথমে আমাদেরকে কি করতে হয় স্যার, ওগুলার লুপগুলো করতে হয়, কেভিএল করতে হয়, তারপর আমরা কি করি ম্যাট্রিক্সের মাধ্যমে এটা বের করি। আমরা স্যার এটা না করে দেখে কি ডিরেক্ট আমরা এটা ট্রান্সফার ফাংশন বের করার কোনো উপায় আছে কিনা একটা সিস্টেম দেখেই? সেটা হচ্ছে যে তুমি যে প্রশ্নটা করেছো, জি তোমার প্রশ্নের মধ্যে কিন্তু মানে অ্যান্সারটা আছে। অ্যান্সারটা কিরকম? মনে করো তুমি যখন বিভিন্ন লুপের ইকুয়েশন নিয়ে যখন তুমি যে আসলে সরাসরি লিখতে চাচ্ছ, কি লিখতে চাচ্ছ? ম্যাট্রিক্সটা লিখতে চাচ্ছ, এই তো? আর তো না, কিছু না। ম্যাট্রিক্সটা না স্যার, সরাসরি স্যার ট্রান্সফার ফাংশন। হ্যাঁ, ট্রান্সফার ফাংশন লিখতে চাচ্ছ, এই তো? জি এখন স্যার। মজার বিষয় সেটি হচ্ছে যে এই ট্রান্সফার ফাংশনটা তো ওই ম্যাট্রিক্স থেকে আসছে, অথবা ওই ম্যাট্রিক্সটা তো ওই ইকুয়েশন থেকে আসছে, রাইট? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে আসলে লিখার ওয়েটা কি? তুমি যখন লিখতে লিখতে যখন একসময় তোমার মধ্যে এক্সপার্টাইজ গ্রো করবে, জিনিসটা বুঝো। লিখতে লিখতে একসময় তোমার মধ্যে এক্সপার্টাইজ গ্রো করলো, তো তুমি অটোমেটিক দেখে বুঝতে পারবে। অর্থাৎ এখানে কন্ডিশন আছে যেগুলো নট মোর কমপ্লেক্স, এরকম সিস্টেমের ক্ষেত্রে এক সময় তুমি লিখতে লিখতে তোমার বুঝে চলে আসবে আসলে এটা ট্রান্সফরমেশন লিখার দরকার, মানে ম্যাট্রিক্স বা ইকুয়েশন লিখার কোনো দরকার নেই, সিস্টেম দেখে তুমি সরাসরি ট্রান্সফরমেশন লিখে দিতে হবে। কথা কি বুঝছো? জি স্যার। এটা সময় লাগবে একটু, মানে কাজ করতে করতে এক সময় তোমার মধ্যে এই এক্সপার্ট, এটা পারা সম্ভব, অসম্ভব এটা মানে এটা অলরেডি সম্ভব, অলরেডি আছে, এটা কোনো অসম্ভব না, কিন্তু কমপ্লেক্স অনেক ক্ষেত্রে সেটা তুমি পারবে না, বুঝছো? স্যার, অনেক ট্রাই করছি স্যার, ওই ম্যাট্রিক্স করাই লাগে স্যার, ওটা ছাড়া মিলাইতে পারি না। এখন পারবে না, তবে এক সময় পারবা। এখন পারাটা এই লেভেলে পারাটা ডিফিকাল্ট আর কি। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স শিট মনে হয় আমি অন করে দিয়েছি, তোমরা সাইন দিতে পারো।